ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কনিক্স এর উপর থার্ড লেকচার, তৃতীয় লেকচার। তো আশা করতেছি আজকে ক্লাসে আমাদের 6.1 অর্থাৎ পরাবৃত্তের যে পার্টটুকু আছে, ঠিক আছে, প্যারাবোলার পার্টটুকু আছে, এটা শেষ করতে পারবো। শেষ করতে না পারলেও এমন একটা স্টেজে যাব যেটাতে আমরা পরের ক্লাসে 5-10 মিনিট আলোচনা করলে শেষ হয়ে যাবে। ওকে, সো এটা আজকে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে 6.1। আর হয়তোবা আজকের ক্লাসের পর আর 3টা বা 4টা ক্লাসে আমাদের কনিক্স পার্টটুকু শেষ হয়ে যাবে। মানে এই উইক বা নেক্সট 10 ডেজ এর মাঝখানে আমাদের কনিক্স এর পার্টটুকু শেষ হয়ে যাবে। আচ্ছা, কনিক্স কিন্তু তোমাদের সেকেন্ড পেপারে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোর মধ্যে যদি তুমি সিরিয়াল করো তার মধ্যে এটা একদম 1, 2, 3 এর মধ্যেই থাকবে আর কি। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আচ্ছা, তো আমাদের আলোচনায় আসি। যেমনটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখছিলাম, প্রথম ক্লাসে আমরা কি করলাম, কনিক্স এর জেনারেল ডিসকাশন করলাম, তারপরে প্যারাবোলা বা পরাবৃত্ত নিয়ে আলোচনা করলাম। পরাবৃত্ত গ্রাফটা দেখতে কেমন হয়, পরাবৃত্তের কোন কোন ইনফরমেশন গুলো আমাদের জানা লাগে, উপকেন্দ্র কি, নিয়ামক রেখা কি, উপকেন্দ্রিক লম্ব কোনটা, অক্ষরেখা কোনটা, শীর্ষবিন্দুতে স্পর্শক কোনটা, শীর্ষবিন্দু কোনটা, ঠিক আছে, ফোকাস কোনটা, সবকিছু সম্পর্কে আমরা একটা আইডিয়া নেওয়ার পরে আমরা বিভিন্ন ইকুয়েশন থেকে, বিভিন্ন পরাবৃত্তের ইকুয়েশন থেকে আমরা প্রথম আর সেকেন্ড ক্লাসে যেটা করছি, ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাসে, ঠিক আছে, মেইনলি যেটা করছিলাম সেটা হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশন গিভেন থাকতো, পরাবৃত্তের ইকুয়েশন থেকে আমরা কি করতাম, আমরা বিভিন্ন ইনফরমেশন বের করতাম। ইনফরমেশন গুলো কেমন, 7টা ইনফরমেশন বের করা ব্যাপার তোমাদেরকে শেখানো হয়েছে। তো 7টার মধ্যে যে কোনো 3টা, 4টা বা 5টা ইনফরমেশন তোমাদেরকে বের করতে দেওয়া হইতো। যেমন একটা পরাবৃত্তের ইকুয়েশন দিয়ে দিত, বলতো যে এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব কত বের করো, অক্ষরেখা সমীকরণ বের করো, বা নিয়ামক রেখা সমীকরণ বের করো, বা তোমার শীর্ষবিন্দু বের করো। হ্যাঁ, এই ইনফরমেশন গুলো বের করতে বলা হইতো। এগুলা রিলেটেড আলোচনায় আমরা প্রথম 2টা ক্লাসের মধ্যে করছি। সেকেন্ড ক্লাসের লাস্টের দিকে হয়তো বা আমরা আজকের ক্লাসে যে আলোচনাটা মেইনলি করবো তার একটা অংশ আমরা কভার করছি। সেটা কি, আমাদের বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে, কিন্তু পরাবৃত্তের ইকুয়েশন কিন্তু দেওয়া থাকবে না, আমাদের ডিফারেন্ট ইনফরমেশন দেওয়া থাকবে। আমাদের বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে পরাবৃত্তের, প্যারাবোলা বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ইকুয়েশনটা বের করতে হবে। ঠিক আছে, পরাবৃত্তের ইকুয়েশনটা বের করতে হবে। এই রিলেটেড আলোচনাটা আমরা লাস্ট ক্লাসে কিছুটা শুরু করছিলাম, জাস্ট একটা টাইপ দেখছিলাম, বিভিন্ন ইনফরমেশন থেকে পরাবৃত্ত বের করার একটা টাইপ আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা মোটামুটি জেনারেলি এর পুরো একটা জেনারেল ডিসকাশনটা করবো, যেখানে ডিফারেন্ট ইনফরমেশন, এক এক অঙ্কে এক এক ইনফরমেশন দেওয়া থাকবে, কিন্তু আমরা আলটিমেটলি আমাদের পরাবৃত্তির ইকুয়েশনটা বের করে নিয়ে আসবো, আমাদের বিভিন্ন কনসেপ্ট ইউজ করে পরাবৃত্তির ইকুয়েশন বের করে নিয়ে আসবো। ওকে, তো চলো আজকে ক্লাসটা শুরু করি। সো আমরা প্রথম যে টাইপের অঙ্ক করবো, এই টাইপের অঙ্ক প্রিভিয়াসলি বোর্ড পরীক্ষাগুলোতে রিসেন্ট টাইমে খুব বেশি আসছে, 17, 18, 19 এই বছরগুলোতে বিভিন্ন বোর্ড পরীক্ষা রিপিটেডলি আসছে। সেটা কি, ইনফরমেশন দিতে শুধুমাত্র 2টা। ঠিক আছে, এখন আমরা যেটা করতেছি, যে টাইপটা করতেছি, এখানে জাস্ট কি থাকবে, 2টা ইনফরমেশন দেওয়া থাকবে। একটা হচ্ছে তার উপকেন্দ্র দেওয়া থাকবে, উপকেন্দ্র তুমি জানবা, আর তুমি কি জানবা, শীর্ষবিন্দু জানবা। তোমাকে এই 2টা ইনফরমেশন দিয়ে তোমাকে এবার বলবে যে তুমি পরাবৃত্তের সমীকরণটা বের করে দাও। ঠিক আছে, সমীকরণটা কত হবে তোমাকে বের করে দাও। আচ্ছা, তার আগে একটা কথা বলো, তোমাকে লেখা কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো নাকি পেনের থিকনেসটা একটু বাড়াবো? এখানে কি বোঝা যায়? বোঝা যায়, আর একটু বাড়ালে ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের এই আজকের টাইপ। এখান থেকে শুরু করবো, আমরা উপকেন্দ্র জানবো, শীর্ষবিন্দু জানবো, পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবো। এখান থেকে অনেকগুলো অঙ্ক বোর্ডে আসছে, আমি জাস্ট এখান থেকে 1টা বা 2টা অঙ্ক করাই দিব। ঠিক আছে, বাকি প্রত্যেকটা অঙ্ক তুমি একটা জেনারেল অ্যালগোরিদম বলবো, ওই অ্যালগোরিদম ফলো করে সবগুলো অঙ্ক করতে পারবা। ওকে, সো আমি একটা অঙ্ক চুজ করতেছি, যেই অঙ্কটা, চলো এখানে একটা অঙ্ক দেখি। আচ্ছা, তো আমরা যে অঙ্কটা চুজ করতেছি সেটা হচ্ছে প্রিভিয়াসলি বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছে, অ্যাডমিশনেও আসছে। ঠিক আছে, সো এই অঙ্কটা দেখি। এখানে বলা হয়েছে যে উপকেন্দ্র বা মানে ফোকাসটা দেওয়া আছে, উপকেন্দ্রটা কত
উপকেন্দ্র হচ্ছে -1,3। তারপরে কি বলা হইলো, শীর্ষবিন্দু হচ্ছে 4,3। শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু হচ্ছে 4,3। এই দুটো ইনফরমেশন দিয়ে বললো তিনটা জিনিস বের করতে বলছে। প্রথমত পরাবৃত্তের সমীকরণ বের করবা, দ্বিতীয়ত কি বের করতে বললো, অক্ষের সমীকরণ, পরাবৃত্তের অক্ষের সমীকরণ। থার্ডলি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ওকে, তাহলে এই তিনটা জিনিস বের করতে হবে। আচ্ছা, আমি একটা পরাবৃত্তের চিত্র রাখি, তারপর আমি তোমাকে বলতেছি তুমি আসলে কি কি জানো। দেখো এই সাইডে রাখি, তুমি বেসিক্যালি কি কি ইনফরমেশন জানো সেটাকে একটু মিলে আনো। তোর আমি ইন জেনারেল একটা পরাবৃত্ত আঁকলাম, এরকম একটা পরাবৃত্ত আমি আঁকলাম। ওকে, ধরো এটা হচ্ছে তোমার সেই পরাবৃত্তটা। তুমি আসলে কি জানো বলো তো? তুমি এই এস বিন্দুটা জানো। এস হচ্ছে কোন বিন্দুটা? তার উপকেন্দ্র। উপকেন্দ্র কত? -1,3। তুমি এই বিন্দুটা জানো। আর শীর্ষবিন্দু, এই যে দেখো দুইটা অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে তার শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুটা জানো, শীর্ষবিন্দু হচ্ছে 4,3 গিভেন, ওরা দিয়ে দিছে 4,3। ঠিক আছে, তাহলে এমন একটা জায়গায় হচ্ছে তার নিয়ামক রেখাটা থাকে, এটা আমরা সবাই জানি, পরাবৃত্তের জায়গায় নিয়ামক রেখাটা থাকবে। ঠিক আছে, তাহলে তোমার এখন নিয়ামকটা তুমি এখন পর্যন্ত জানো। আচ্ছা, এই প্রবলেমটা তুমি কিভাবে করবা? তোমাদের মধ্য থেকে কোনো আইডিয়া আসছে যে এই প্রবলেমটা কিভাবে করা যায়? আমি প্রবলেমের এন্ড রেজাল্টটা বলি, লাস্টে তোমার কি করতে হবে। তুমি পরাবৃত্তিক ইকুয়েশনের ক্ষেত্রে একটা শর্ত তুমি জানো, সকল কনিক্স এর ক্ষেত্রে SP/PM = E হয়। পরাবৃত্তের ক্ষেত্রে E এর ভ্যালু কত হয়? 1 হয়, রাইট? সো আমরা পরাবৃত্তের ক্ষেত্রে আমরা লিখতে পারি SP = PM। তোমাকে এই প্রবলেমটা SP = PM ধরে করতে হবে। তো PM যখন করি আমরা, এস বিন্দুতে আমাদের উপকেন্দ্র, এমন একটা জায়গায় হচ্ছে আমরা কি করি, তার পি বিন্দুটা ধরে নিই। পি হচ্ছে তার চলমান বিন্দু, চলমান বিন্দু আমরা XY পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা জায়গা আমরা ধরে নিই। ঠিক আছে, পি বিন্দু থেকে আমরা একটা লম্ব টানি। ঠিক আছে, PM লম্ব। তো PM লম্বটা টানি আমরা কিসের উপর? PM লম্বটা টানি হচ্ছে আমরা আমাদের নিয়ামক রেখার উপর। ওকে, PM লম্বটা টানি হচ্ছে আমরা আমাদের নিয়ামক রেখার উপর। তাহলে আমরা যদি পরাবৃত্তির ইকুয়েশন বের করতে চাই, SP = PM করতে চাই, তাহলে আমাদের নিয়ামক রেখার সমীকরণটা জানা লাগবে, মাস্ট। নিয়ামক রেখার সমীকরণ আমাদের অবশ্যই জানা লাগবে। এখন এই নিয়ামক রেখার সমীকরণটা যদি বের করে ফেলতে পারি, উপকেন্দ্র তোমার জানা আছে, নিয়ামক রেখাটা যদি খালি বের করে ফেলতে পারো, তোমার তোমার অ্যান্সার তুমি বের করে ফেলতে পারবা খুব সহজেই। এখন আমাকে বলো তো, নিয়ামক রেখাটা আমরা কিভাবে বের করতে পারি? কোনো আইডিয়া থাকলে আমাকে শেয়ার করো। ভাইয়া 4,3টা হচ্ছে ওই যে উপকেন্দ্র থেকে আপনার নিয়ামক রেখা যে আর অক্ষরেখার মধ্যবর্তী যে মধ্যবর্তী যে বিন্দুটা আছে সেটার স্থানাঙ্ক বের করে নিতে হবে। তারপরে অক্ষরেখার সমীকরণ এখান থেকে বের করতে হবে। তারপরে অক্ষরেখার সমীকরণকে লম্ব ধরে নিয়ামক রেখা বের হয়ে যাবে। আচ্ছা, কেউ কি এর বাইরে, বিথি কি এর বাইরে কিছু বলতে চাচ্ছিলা? জি ভাইয়া, ওইটা বলতে চাচ্ছি, ওই যে 4,3 হচ্ছে মধ্যবিন্দু ধরলে ওখান থেকে আমি এই নিয়ামক রেখার একটা বিন্দু বের করে ফেলতে পারবো। হ্যাঁ পারবো। ওখান থেকে একটা বিন্দুর সাহায্যে তো এক বিন্দু সমীকরণটা বের করা যাবে। যাবে, অক্ষরেখার সমীকরণ। ওখান থেকে লম্বের সমীকরণ। এক্স্যাক্টলি, ওরা দুইজন যেটা বলছেন বেসিক্যালি ওই একই এটাই বলছে, এবং এটাই হচ্ছে মানে বের করার ওয়ে আর কি। হ্যাঁ বলো ভাইয়া। ওই যে অক্ষরেখা আর ওই নিয়ামক রেখা পরস্পর ওই যে নতুন যে বিন্দুটা পাবো আর কি, সেটার উপর লম্ব আর কি, ওইখান থেকে আমরা লম্ব ওই যে অক্ষরেখার ওইটাকে লম্ব ধরে মানে নিয়ামক রেখাটা পেয়ে যাবো আর কি। এক্স্যাক্টলি, ঠিক আছে, খুব ভালো বলছো। আচ্ছা দেখো, ওরা এখন আমি এটা যেভাবে করব, ওরা মোটামুটি বলে ফেলছে। যারা বুঝতে পারেনি তারা এখন আমার এক্সপ্লেনেশনটা দেখো। আমাদের মেইন টার্গেটটা কি দেখো, আমরা এই শীর্ষবিন্দুটা জানি, এটা হলো 4,3। আমরা উপকেন্দ্র জানি, সেটা হচ্ছে -1,3। এখন আমার এই বিন্দুটা বের করতে হবে। এই বিন্দুটা কোন বিন্দুটা? এই বিন্দুটা হচ্ছে অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দু।
এখন আমাদের টার্গেট হচ্ছে অক্ষরেখা এবং নিয়ামক রেখা ছেদবিন্দু বের করা। ছেদবিন্দু বের করলে আমার সুবিধা যেটা হবে, আমাদের এই ছেদবিন্দু দিয়েই তো নিয়ামক রেখাটা গেছে, তাই না? তাহলে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমি বের করে ফেলতে পারবো, ঠিক আছে? অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে দেখো আমার এই যে 4,3 বিন্দু আর -1,3 বিন্দু, এই বিন্দু দিয়ে আমার অক্ষরেখাটা কিন্তু চলে গেছে, তাই না? দুইটা বিন্দু যদি তোমাকে দেওয়া থাকে, তুমি কিন্তু চাইলে ওই দুইটা বিন্দু থেকে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারো। তার মানে তোমাকে যেহেতু এই দুইটা বিন্দু গিভেন, তাহলে তুমি এই দুইটা বিন্দুর সাহায্যে তুমি অক্ষরেখার সমীকরণটা বের করে ফেলতে পারবে। অক্ষরেখার সমীকরণ যদি তোমার কাছে বের হয়ে যায়, অক্ষরেখার সমীকরণের লম্ব রেখার সমীকরণটাই কিন্তু হবে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখা অলওয়েজ অক্ষরেখার সাথে কি হয়? লম্ব হয়, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমরা স্টেপ 1 এ কি করব দেখো। সো স্টেপ 1 এ আমরা যেটা করব, প্রথমে অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দুটা বের করব। আচ্ছা, এখন অক্ষরেখা নিয়ামক রেখার ছেদবিন্দুটা ধরে নিলাম এটা হচ্ছে x1, y1, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, তোমরা সরলরেখা চ্যাপ্টারের মধ্যে পড়ছো মধ্যবিন্দুর ফর্মুলা, মিড পয়েন্ট ফর্মুলা তোমরা পড়ছো, রাইট? মিড পয়েন্ট ফর্মুলাটা কি ছিল? সো মধ্যবিন্দুর ফর্মুলাটা তোমরা কি পড়ছিলে বলো তো? দেখো, এইটা হচ্ছে তার একটা কর্নার পয়েন্ট, এইটা হচ্ছে তার আরেকটা কর্নার পয়েন্ট, আর মাঝখানে একটা হচ্ছে তার মিড পয়েন্ট। তাহলে আমরা যদি দুইটা কর্নার পয়েন্টের ভুজকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা মিড পয়েন্টের ভুজ পাবো। দুইটা কর্নার পয়েন্টের কোটিকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা মিড পয়েন্টের কোটি পাবো, রাইট? তাহলে আমরা এখন যে একটা কাজ করব, আমাদের দুইটা কর্নার পয়েন্টের ভুজ কত? একটার ভুজ হচ্ছে x1 আর একটার ভুজ হচ্ছে -1। তো x1 - 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত হবে? শীর্ষবিন্দুর ভুজ হবে, আর শীর্ষবিন্দু হচ্ছে আমার এখানে মিড পয়েন্ট, দ্যাট মিন্স 4। সিমিলার ওয়েতে আমাদের এইখানে কর্নার পয়েন্টের কোটি হচ্ছে y1, কর্নার পয়েন্টের এখানে কোটি হচ্ছে 3। তাহলে y1 + 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু মিড পয়েন্টের কোটি মানে হচ্ছে 3। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x1 - 1 ইজ ইকুয়াল টু 8, x1 ইজ ইকুয়াল টু 9, আবার y1 + 3 ইজ ইকুয়াল টু 6, y1 ইজ ইকুয়াল টু 3 এক্স্যাক্টলি। তো আমরা আমাদের ছেদবিন্দুটা পেয়ে গেলাম, অক্ষরেখা এবং নিয়ামক রেখা ছেদবিন্দু পেয়ে গেলাম। সেটা কত? ভুজ হচ্ছে 9, কোটি হচ্ছে 3। সো 9,3, এটা হচ্ছে 9,3 বিন্দু। ওকে, আচ্ছা, এখন খুব সহজে আমরা এটা করে ফেলতে পারবো। স্টেপ 2, স্টেপ 2 হচ্ছে, আচ্ছা তোমাদের কারো কি মনে আছে যে লম্ব রেখার ঢালগুলা কেমন হয়? মনে করো কথার কথা, এটা হচ্ছে তোমার অক্ষরেখা, রাইট? অক্ষরেখার ঢাল মনে করো এম বের হইলো। অক্ষরেখার সাথে লম্ব ভাবে কি আছে? অক্ষরেখার সাথে লম্ব ভাবে আছে হচ্ছে কি তোমার নিয়ামক রেখা, রাইট? অক্ষরেখার সাথে লম্ব ভাবে আছে নিয়ামক রেখা। অক্ষরেখার ঢাল যদি এম হয়, তাহলে নিয়ামক রেখার ঢাল কত হবে? তোমরা কি কেউ বলতে পারবা? অক্ষরেখার ঢাল যদি এম হয়, নিয়ামক রেখার ঢাল কত হবে? এক্স্যাক্টলি -1/m। সবাই কি বুঝতে পারছো এটা? আমি যারা বুঝতে পারো তাদেরকে আবার কি মনে করে দিই, যখন দুইটা সরলরেখা পরস্পর লম্ব হয়, তাদের ঢাল দ্বয়ের গুণফল কত হয়? -1 হয়। তো মনে করো অক্ষরেখার ঢাল হচ্ছে m1, নিয়ামক রেখার ঢাল হচ্ছে m2, তাহলে এদের দুইজনের ঢালের গুণফল কত হবে? -1 হবে। তার মানে একজনের ঢাল ইজ ইকুয়াল টু হবে অপরজনের নেগেটিভ রেসিপ্রোকাল, মানে হচ্ছে তার ইনভার্স 1/m2, তার আগে একটা চিহ্ন বসবে মাইনাস। মানে তুমি অক্ষরেখার ঢাল যদি m হয়, নিয়ামক রেখার ঢাল হবে 1/m, তার আগে চিহ্ন হবে মাইনাস। অক্ষরেখার ঢাল যদি m হয়, নিয়ামক রেখার ঢাল হবে কত? 1/m, চিহ্ন হবে মাইনাস। অক্ষরেখার ঢাল যদি 2 হয়, নিয়ামক রেখার ঢাল হবে হাফ, চিহ্ন হবে মাইনাস। অক্ষরেখার ঢাল যদি 1/3 হয়, নিয়ামক রেখার ঢাল হবে 3, চিহ্ন হবে মাইনাস। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো আমরা সরলরেখা বের না করি, তাহলে ঢাল দিয়ে শুধুমাত্র অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো, আমাদের অক্ষরেখার ঢালটা আমরা এখন বের করব। অক্ষরেখার ঢাল কি আমরা বের করতে পারবো? দেখো তো, অক্ষরেখা হচ্ছে এই যে এই এক্স অক্ষটা হচ্ছে তোমার অক্ষরেখা। চিন্তা করে দেখো, অক্ষরেখাটা দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে এখানে। কোন দুইটা বিন্দু? একটা বিন্দু হচ্ছে 4,3, একটা হচ্ছে -1,3। তাহলে অক্ষরেখা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? অক্ষরেখাটা হচ্ছে 4,3 বিন্দু আর হচ্ছে -1,3, এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে। দুইটা বিন্দু দিয়ে যখন কোন একটা সরলরেখা যায়, তখন তার ঢালটা কি হয়? ঢালটা হয় y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। সো y2 হচ্ছে দ্বিতীয় কোটি হচ্ছে 3, প্রথম কোটি হচ্ছে কত? 3, আর দ্বিতীয় ভুজ হচ্ছে -1, প্রথম ভুজ হচ্ছে 4। তাহলে -1 - 4। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে
অক্ষরেখার ঢাল হচ্ছে 0। ওকে, অক্ষরেখার ঢাল কত? অক্ষরেখার ঢাল হচ্ছে 0, মানে হচ্ছে অক্ষরেখাটা এক্স অক্ষের সাথে সমান্তরালে অবস্থান করতেছে। অক্ষরেখাটা এক্স অক্ষের সাথে সমান্তরালে অবস্থান করতেছে। তাহলে এখন নিয়ামক রেখার সমীকরণটা আমরা কিভাবে বের করব? ওকে, তাহলে এখন আমরা নিয়ামক রেখার সমীকরণটা কিভাবে বের করবো চলো দেখি। সো স্টেপ 3 হচ্ছে আমাদের নিয়ামক রেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে দেখো তো। বিন্দুটা তো আমরা বের করে ফেলছি। বিন্দুটা কত? বিন্দুটা হচ্ছে 9,3 বিন্দু। ওকে, বিন্দুটা কত? বিন্দুটা হচ্ছে 9,3 বিন্দু। ওকে, আচ্ছা এখন 9,3 বিন্দু, তাহলে আমরা এই হচ্ছে আমাদের নিয়ামক রেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? এটা হচ্ছে 9,3 বিন্দু দিয়ে যাচ্ছে। এক বিন্দুকে আমি সরলরেখার সমীকরণটা কারো কি মনে আছে? 9,3 বিন্দু যদি কোনো একটা সরলরেখা যায় তার সমীকরণটা কি হবে? একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয় y minus y1 m into x minus x1। ভেরি গুড। তাহলে এখন দেখো তো y minus কোটি কত 3 m into x minus ভুজ হচ্ছে 9। ওকে, তাহলে এখন আমরা mটা দিয়ে ভাগ করে দিই এই জায়গায়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখন একটা জিনিস দেখো, আমাদের বেসিক্যালি এখানে একটু ঝামেলা হয়ে গেল। ঝামেলাটা কি? আমাদের অক্ষরেখার ঢাল আসছে 0, তাহলে নিয়ামক রেখার ঢালটা জানি কত হবে? অক্ষরেখার ঢাল যদি m হয়, নিয়ামক রেখার ঢাল হবে 1/m মাইনাস, ঠিক আছে, মাইনাস 1/m। এটা হবে আমার নিয়ামক রেখার ঢাল। ওকে, অক্ষরেখার ঢালে m হইলে নিয়ামক রেখার ঢাল কত হবে? মাইনাস 1/m। তাহলে আমরা m এর জায়গায় এখানে কত বসাবো? অক্ষরেখার ঢাল থেকে যা পেয়েছি তার ইনভার্স বসাবো, তাই না? তার ইনভার্স বসাবো। তাহলে y minus 1 is equal to minus 1/0 into x minus 9। এইটা হবে আমার নিয়ামক রেখার ঢাল। এখন 1/0 যদি তুমি করো, 1/0 যদি তুমি করো, তুমি কি পারবা? আনডিফাইন্ড কিছু একটা পাবা না? অসংজ্ঞায়িত কিছু চলে আসবে না? তো তুমি তো এই অপারেশনটা করতে পারতেছো না। তাই তুমি যেটা করতে পারো, জিরোটাকে লেফট হ্যান্ড সাইডে গুণ দিয়ে দিতে পারো। জিরোটাকে লেফট হ্যান্ড সাইডে গুণ দিয়ে দাও, y minus 3 into 0, আর মাইনাস দিয়ে যদি x এই রাইট হ্যান্ড সাইডটাকে গুণ দাও minus 1 into x minus 9। দ্যাট মিন্স তুমি পাচ্ছ হচ্ছে 0 is equal to minus x plus 9। ওকে, দ্যাট মিন্স x টাকে এক পাশে নিয়ে এলে x is equal to হচ্ছে 9। তাহলে x is equal to 9 তোমার কার সমীকরণ আসলো? x is equal to 9 আসতো তোমার নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামকের সমীকরণ। এখন কিন্তু তোমার পরাবৃত্তের ইকুয়েশন বের করতে আর কোনো বাধাই থাকলো না, পরাবৃত্তের ইকুয়েশন বের করতে আর কোনো সমস্যাই থাকলো না। কারণ কি? তুমি উপকেন্দ্র জানো, তুমি নিয়ামক রেখার সমীকরণটাও জানো। উপকেন্দ্র কত? উপকেন্দ্র শুরুতেই আমরা জানতাম, উপকেন্দ্র প্রথমে বলা ছিল কত? -1,3 হচ্ছে উপকেন্দ্র। আর নিয়ামক রেখার সমীকরণ কত? নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x is equal to 9। তো -1,3 হচ্ছে উপকেন্দ্র, আর নিয়ামক রেখার সমীকরণ কত? x minus 9 is equal to 0। এটা হচ্ছে তার সমীকরণ। সুতরাং একদম সিম্পল, উপকেন্দ্রকে তো আমরা s বিন্দু দ্বারা ডিনোট করি, আর p বিন্দু হচ্ছে xy বিন্দু, চলমান বিন্দু। সুতরাং আমাদের নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ হবে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার পরাবৃত্তের সমীকরণ। সমীকরণটা আমরা কিভাবে পাবো? আমরা পরাবৃত্তের ক্ষেত্রে একটা শর্ত জানি, শর্তটা হচ্ছে SP আর PM সমান হয়, SP is equal to PM। আমরা S বিন্দু জানি, SP মানে হচ্ছে S বিন্দু আর P বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা কি আমরা জানি সেটা। এখানে হচ্ছে S বিন্দু দেওয়া আছে, P বিন্দু দেওয়া আছে। সুতরাং আসবে x plus 1 হোল স্কয়ার যোগ এইখানে y আর এখানে হচ্ছে 3, তাহলে হচ্ছে y minus 3 হোল স্কয়ার। এটা হচ্ছে S আর P বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আর PM এর দূরত্বটা জানি কিভাবে বের করবো? হ্যাঁ, PM এর দূরত্ব বের করবো আমরা P বিন্দু থেকে নিয়ামক রেখায় সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করবো। সরলরেখার সমীকরণটা হচ্ছে x minus 9 is equal to 0, আর BP বিন্দুটা হচ্ছে x, y বিন্দু। সুতরাং আমরা জানি একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব কিভাবে বের করে, সেটা হচ্ছে ওই বিন্দুটাই সরলরেখার মধ্যে বসায় দিব। ভুজের জায়গায় x বসায় দিব, কোটির জায়গায় y বসায় দিব। সুতরাং আমরা পাবো x minus 9 এর মডুলাস √x এর সহগ স্কয়ার যোগ y এর সহগ স্কয়ার। শেষ। এটা হচ্ছে PM এর দূরত্ব পেয়ে গেলাম। উভয় পাশকে যদি হোল স্কয়ার করে দিই, আমরা পাবো x plus 1 হোল স্কয়ার যোগ y minus 3 হোল স্কয়ার is equal to x minus 9 হোল স্কয়ার। সো চলো এটাকে একটু সিম্পলিফাই করি। পাচ্ছি x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার মাইনাস 2 into 3 into মানে 6y plus 9 is equal to x স্কয়ার মাইনাস 18x plus 81।
এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর ওয়াই স্কোয়ার থাকতেছে, আর 18x টাকে পাশে নিয়ে আসতে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 20x, আর এখানে 10, আর এখানে হচ্ছে 81 এর পাশে নিয়ে আসলে মাইনাস 71 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড অ্যান্সার, এটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, তাহলে তোমার দুইটা ইনফরমেশন কি কি দেওয়া ছিল, একটা উপকেন্দ্র একটা শীর্ষবিন্দু, দুইটা ইনফরমেশন থেকে আমরা নিয়ামক রেখা সমীকরণটা বের করে ফেললাম। নিয়ামক রেখা সমীকরণ থেকে আমরা এসপি ইকুয়াল টু পিএম ধরে, যেমনটা আমরা লাস্ট ক্লাসে এসপি ইকুয়াল টু পিএম ধরে অনেকগুলা প্রবলেম আমরা পরাবৃত্তের সমীকরণ বের করেছি, এসপি ইকুয়াল টু পিএম ধরে আমরা পরাবৃত্তের সমীকরণটা জেনে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে আরো কিছু ইনফরমেশন বের করতে বলছে, সেগুলো মানে অলরেডি আমরা বের করে ফেলছি। আচ্ছা অক্ষের সমীকরণ বের করতে বলছিল, আচ্ছা অক্ষের সমীকরণ বের করতে, অক্ষের সমীকরণ বের করতেই পারবা, ডিরেক্টলি বের করা যাবে। দেখো অক্ষটা কোন কোন বিন্দু দিয়ে যায়, দেখো তো অক্ষ আমার 4,3 বিন্দু দিয়ে যাচ্ছে, আবার হচ্ছে -1,3 বিন্দু দিয়ে যাচ্ছে। অক্ষটা তো শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র দুইটা দিয়েই যাচ্ছে, তাহলে আমি তো অক্ষ সমীকরণ ইজিলি বের করতে পারবো। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি, অক্ষ সমীকরণ আমি ইজিলি বের করতে পারবো। অক্ষটা কোন কোন বিন্দু দিয়ে যাচ্ছে, একটা যাচ্ছে শীর্ষবিন্দু দিয়ে যাচ্ছে, আরেকটা যাচ্ছে উপকেন্দ্র দিয়ে। শীর্ষটা কত, শীর্ষ হচ্ছে তোমার +4,3 আর উপকেন্দ্র হচ্ছে -1,3। শীর্ষ হচ্ছে 4,3 আর উপকেন্দ্র হচ্ছে -1,3। ওকে, আচ্ছা সো আমরা খুব সহজে এটা বের করে ফেলতে পারবো। তো দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ কি, y - y1, সো এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। y - y1 মানে y - 3, এভাবে y1 - y2 মানে হচ্ছে y1 হচ্ছে 3, y2 হচ্ছে 3 is equal to x - x1, x - 4 divided by x1 - x2, 4 - -1। সো আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, সো আমরা কি পাচ্ছি, y - 3 divided by 0 is equal to x - 4 divided by 5। সো ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা পাচ্ছি 5 into y - 3 is equal to 0, that means y - 3 is equal to 0। তাহলে এটাই হচ্ছে তোমার অক্ষরেখার সমীকরণ, অক্ষের সমীকরণ। দুইটা বিন্দু দেওয়া থাকলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ ইজিলি বের করা যায়, যেমনটা আমরা সরলরেখা চ্যাপ্টারের মধ্যে এগুলো সম্পর্কে ডিটেলস জানছিলাম। ওকে, আচ্ছা আর কি ইনফরমেশন বের করতে বলছিল, এই একটা প্রবলেমই কিন্তু করলাম এখান থেকে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তোমাদের কি মনে আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে একটা কাজ করি, এসে কপি করে নিয়ে যাই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার একটা টেকনিক তোমাদেরকে আমি বলি। একটা তো হচ্ছে 4a দিয়ে বের করা যায়, আরেকটা টেকনিক কি তোমাদের মনে আছে, যেটা হচ্ছে একদম বেসিক টেকনিক, যেটা হচ্ছে মেইন বেসিকটা। ঠিক আছে, ফর্মুলা না, কোনো ফর্মুলা ছাড়াও জাস্ট কনসেপ্ট দিয়ে বের করা যায়। কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে উপকেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত লম্ব দূরত্ব বের করবা। উপকেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত লম্ব দূরত্ব বের করবা, সেটাকে তুমি 2 দিয়ে গুণ করবা। 2 দিয়ে গুণ করলে তুমি কাকে পেয়ে যাবা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেয়ে যাবা। উপকেন্দ্র থেকে নিয়ামক রেখা পর্যন্ত লম্ব দূরত্ব বের করতে হবে তোমার। সো এই হচ্ছে আমাদের উপকেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত, এই হচ্ছে গিয়ে ব্লু কালার স্ট্রেট লাইনটা দেখো, এই হচ্ছে তার লম্ব দূরত্ব। তাহলে এই লম্ব দূরত্বটা আমি বের করতেই পারবো, কারণ আমি নিয়ামক রেখা সমীকরণ জেনে গেছি। তো এই লম্ব দূরত্বটা বের করে তাকে 2 দিয়ে যদি গুণ করে দাও, তাহলে হচ্ছে তুমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেয়ে যাবে। এই লম্ব দূরত্বটা অলওয়েজ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক হয়। যদিও চিত্র দেখে এটা বোঝা যাচ্ছে না, কারণ আমি পরাবৃত্তটা পারফেক্টলি আঁকতে পারিনি। ঠিক আছে, পরাবৃত্তটা আরেকটু হওয়ার কথা, ঠিক আছে, এত বেশি ফ্ল্যাট হওয়ার কথা না। সো আমি পারফেক্টলি আঁকতে পারিনি। সো এটা কি হবে, উপকেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত লম্ব দূরত্বটা কার অর্ধেক হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যর অর্ধেক হবে। তাহলে আমরা উপকেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত লম্ব দূরত্ব বের করব, সেটাকে 2 দিয়ে গুণ করব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেয়ে যাবো। এইটাই হচ্ছে তোমার আসল বেসিক। আর আমরা যেটা বের করি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a এর মডুলাস। এটা হচ্ছে ফর্মুলা যেটা শুধুমাত্র আদর্শ কেসগুলোর মধ্যে কাজ করে। ইভেন তুমি আদর্শ কেস যেগুলো তো তুমি ফর্মুলা দিয়ে ডিরেক্ট তুমি অঙ্কগুলো করে ফেলছো, ঠিক আছে, ওই প্রবলেমগুলো তুমি চাইলে উপকেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত লম্ব দূরত্ব দিয়ে ওই প্রবলেমগুলো তুমি সলভ করতে পারতাম, বাট আমরা আর একটু সহজ নিয়ম ছিল, এই জন্য আমরা 4a দিয়ে করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা একটা কাজ করি, নিয়ামক রেখা সমীকরণ কত জানি পাইছি, নিয়ামক রেখা সমীকরণটা একটু দেখি।
নিয়ামক রেখা সমীকরণ কত পাইছিলাম? হ্যাঁ, নিয়ামক রেখা সমীকরণ পাইছিলাম x - 9 = 0। তো চলো আমরা নিয়ামক রেখা সমীকরণটা লিখি। নিয়ামক রেখা সমীকরণ হচ্ছে x - 9 = 0। তাহলে আমরা উপকেন্দ্রটা কত? -1,3। সো -1,3 বিন্দু থেকে x - 9 = 0 এই সরলরেখার উপর লম্ব দূরত্ব কিভাবে বের করে সেটাও আমরা জানি। একটা বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করার জন্য কি করতে হবে? ওই বিন্দুর ভুজ ওই সরলরেখার x এর জায়গায় দিব, ওই বিন্দুর কোটি ওই সরলরেখার কোটির জায়গায় বসায় দিব, তার মডুলাস নিব। সো মডুলাস x এর জায়গায় বসে যাবে এই বিন্দুর ভুজ, মানে -1 বসে যাবে। মাইনাস কোটি তো নাই এখানে, তো y এর কোনো রাশি নাই, সুতরাং কোটি বসার কোনো জায়গা নেই। তো -1 - 9 এর মডুলাস ডিভাইড করব তাকে কি দিয়ে? x এর সহগের স্কয়ার যোগ y এর রাশি নাই, তাহলে y এর সহগ হচ্ছে 0, 0 স্কয়ার, শেষ। তাহলে আমরা পাচ্ছি আলটিমেটলি -1 - 9 মানে হচ্ছে -10, -10 এর মডুলাস হচ্ছে +10 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 1 +10। তাহলে আমরা পাচ্ছি কি? উপকেন্দ্র থেকে নিয়ামক রেখা পর্যন্ত লম্ব দূরত্ব হচ্ছে 10। তাহলে বলো তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? 20। Very good. সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে, আচ্ছা আমার নেট কি স্টেবল আছে? মানে কথা ক্লিয়ার শুনতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, সো এই যে কনসেপ্টটা দেখলা না উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করা, এই কনসেপ্টটা তোমরা একটু মাথায় রেখো। কারণ অনেক অঙ্ক যেগুলো হচ্ছে যে আমি তোমাকে বলছিলাম যে রোটেশন হয় অনেক সময়, অ্যাক্সিস যখন রোটেশন হয়ে যাবে তখন তুমি কিন্তু ওই যে 4a দিয়ে আর উপকেন্দ্রিক লম্ব বা বিভিন্ন ইনফরমেশন বের করতে পারবা না। তখন তোমাকে এই ধরনের কনসেপচুয়াল মানে ওই যে আদিম নিয়মে যাইতে হবে। আদিম নিয়মটা কি? মানে যেখান থেকে তুমি ফর্মুলাগুলো আসছে, ফর্মুলাগুলো কিভাবে আসছে, মানে কিভাবে 4a = তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলে, সেটা কিন্তু আমি তোমাকে দেখাই নাই, ঠিক আছে? সো ওইটা দেখাই নাই, কিন্তু ওইটার ব্যাপারটা এখন তোমাকে বলে দিলাম যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা উপকেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত লম্বের দূরত্ব থেকে 2 দিয়ে গুণ করলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাই। ওইখান থেকে বেসিক্যালি এই কনসেপ্ট থেকে আমাদের ওই 4 এর ফর্মুলাটা আসে, 4 এ কিভাবে আসলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হয়। তো এই ফর্মুলাগুলো প্রমাণ আমি দেখাই না, কারণ এগুলা আননেসেসারি তোমাদের লেভেলের জন্য, ঠিক আছে? আননেসেসারি, কারণ এখান থেকে কিছুই পরীক্ষা কখনোই আসে না, ঠিক আছে? আর অঙ্ক পারাটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। সো এখানে আমি টাইমটা বেশি দেইনি। তাহলে আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। আগে বলো তো, এখন আবার বলো এই প্রবলেম, এই টাইপটা বুঝতে পারছো কিনা? এই টাইপের অনেক অঙ্ক বোর্ড পরীক্ষায় আসছে, বাট আমি সবগুলো অঙ্ক করাই দিতে চাচ্ছি না, জাস্ট একটা অঙ্ক অনেক সময় নিয়ে করাইলাম। তোমরা বুঝতে পারছো কিনা বলো? উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দেওয়া থাকলে সেখান থেকে তোমরা কি পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবা কিনা? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, প্রশ্ন বলো ভাইয়া। ওই যে এস এর মান, এস বিন্দু -1 আর 3, আর এই যে পরে যে বিন্দুটা বের করছিলেন 9 আর 3, এই দুইটা মিলিয়ে কি আমরা অক্ষরেখার সমীকরণ বের করতে পারতাম না? একই সমীকরণ আসতো, ওই দুইটা বিন্দু দিয়ে করলেও একই সমীকরণ আসতো, কোনো সমস্যা হইতো না, চাইলেই করতে পারতো, করে দেখতে পারো একই আসবে। মানে যে কোনো দুইটা বিন্দু দিয়ে করলেই সেম সমীকরণই আসবে, ঠিক আছে? ওকে, আচ্ছা সবাই একটু আমাকে অনেস্টলি বলো তো, তোমাকে যদি উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দেওয়া থাকে সেখান থেকে কি তুমি পরাবৃত্তের সমীকরণ বের করার স্টেপ গুলো বুঝতে পারছো? কিভাবে তোমার বের করতে হবে অনেস্টলি একটু বলো তো। জি স্যার, বুঝছি। জি ভাইয়া। আচ্ছা যারা ইয়া করতে যেমন হচ্ছে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ তানভীর, আমি শুনতেছি না, আরেকবার একটু বলো তো। ইকুয়ালস টু পিএম ছিল না? হ্যাঁ হ্যাঁ, পিএম ছিল। পিএমটা একটু আবার বলবেন ভাই, তখন আমার নেট প্রবলেম। হ্যাঁ অবশ্যই, দেখো ওকে ওকে, আবার হ্যাঁ তোমার নেট আসলে প্রবলেম দেখতেছি। পিএমটা হচ্ছে কি, দেখো পিএম হচ্ছে মানে পরাবৃত্তের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মেনে চলে, মানে এই পরাবৃত্তের যে তুমি শেপটা দেখতে, এই শেপটা তখনই আসে যখন হচ্ছে এই যে স্থির বিন্দু হচ্ছে আমাদের এই উপকেন্দ্র, এই স্থির বিন্দু এই আর এই চলমান বিন্দু হচ্ছে এই পি বিন্দুটা, এই পি বিন্দুটা পথ চলতে চলতে বেসিক্যালি শেপটা সে তৈরি করছে। পি বিন্দুটা একবার এই জায়গায়, একবার এই জায়গায়, একবার এই জায়গায়, এভাবে করতে 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 সে এই পরাবৃত্তের শেপটা তৈরি করছে। তাহলে এটা হচ্ছে পি বিন্দু, হচ্ছে চলমান বিন্দু। তো পরাবৃত্তের শেপের জন্য যেটা হয়, এই স্থির বিন্দু আর চলমান বিন্দু পি এর দূরত্ব যা হয়, এস আর পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যা হয়, এই পি বিন্দু থেকে একটা সরলরেখা লম্ব দূরত্ব তাই হয়। পি বিন্দু থেকে ওই সরলরেখা লম্ব দূরত্বটা হচ্ছে পিএম, আর ওই সরলরেখাটাকে আমরা বলি হচ্ছে নিয়ামক রেখা। তাহলে পি বিন্দু হচ্ছে সে চলমান বিন্দু, সে চলমান বিন্দু থেকে নিয়ামক পর্যন্ত লম্ব দূরত্বটাকে আমরা বলি পিএম। বুঝতে পারছো?
প্রশ্ন ছিল যে ভাইয়া নিচে যে সমীকরণটা নির্ণয় করলাম, যে পিএমটা আমরা যে বের করলাম, ওই সমীকরণটা আবার একটু বলবেন? ও সমীকরণটা দিয়ে কিভাবে বের করলাম? আচ্ছা ওয়েট, দেখো আমি তোমাকে ইন জেনারেল বলি। ধরো ওইটা করছি এইভাবে, তোমার কাছে একটা বিন্দু দিলাম 3 2, হ্যাঁ একটা বিন্দু দিলাম, আর মনে করো এইখানে তোমার একটা সরলরেখা দিলাম আমি, ঠিক আছে? ধরো আমি ইন জেনারেল একটা সরলরেখা দিই, সরলরেখাটা হচ্ছে 3x + 5y + 9 = 0। মনে করো এটা একটা সরলরেখার সমীকরণ, 3 2 একটা বিন্দু। তোমার যদি ইচ্ছা হয় যে তুমি এই বিন্দু থেকে এই সরলরেখা পর্যন্ত লম্ব দূরত্ব বের করতে চাচ্ছ, মানে এই বিন্দু আর এই সরলরেখার মাঝখানে ডিসটেন্সটা কতটুকু এটা বের করতে চাচ্ছ, তাহলে তোমার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? তুমি এই সরলরেখার ইকুয়েশনটা লিখবা 3x + 5y + 9, ঠিক আছে? এটার মডুলাস দিবা। এবার x এর সহগ হচ্ছে 3, 3 স্কয়ার করবা, y এর সহগ হচ্ছে 5, 5 স্কয়ার করবা। এবার তুমি যেটা করবা, x এর জায়গায় আর y এর জায়গায় তুমি কি করবা, x এর জায়গায় তুমি যেই বিন্দু থেকে দূরত্ব বের করতে যাচ্ছ ওই বিন্দুর ভুজ বসায় দিবা 3, y এর জায়গায় যেই বিন্দু থেকে দূরত্ব বের করতে যাচ্ছ ওই বিন্দুর কোটি বসায় দিবা 2, শেষ। এই হচ্ছে কি তোমার এখান থেকে ক্যালকুলেট করলে তুমি যেই দূরত্বটা পাবা এই দূরত্বটাই হবে তোমার একটা বিন্দু থেকে সরলরেখা পর্যন্ত লম্ব দূরত্ব। এবার ক্লিয়ার? জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার মেবি ওই যে সরলরেখা চ্যাপ্টারের সময় তো তুমি ছিল না ব্যাচের সাথে, তোমার হয়তো বা ওই জায়গায় একটু গ্যাপ আছে, এগুলো আমরা সরলরেখাতে আলোচনা করে আসছি আর কি, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, ব্যাপার না এটা। মিতু তুমি কি বুঝতে পারছো? মিতু, এরপর হচ্ছে শানু, তোমরা কি বুঝতে পারছো? নুহিন বুঝতে পারছো এই টাইপটা? জি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। ওকে, সো আমি একটা মাত্র অঙ্ক করাইলাম, কিন্তু তোমাদেরকে এই টাইপের কিন্তু আর কোনো অঙ্ক ইচ্ছা করে করাচ্ছি না। আমি জানি তোমরা বাকি অঙ্কগুলো যদি এই স্টেপগুলো ফলো করো, আমি পিডিএফটাও দিয়ে দেবো, পিডিএফ ফলো করে স্টেপ ফলো করলে সবগুলো অঙ্ক করতে পারবা। সো আমি এই টাইপ থেকে বিদায় নিচ্ছি, ঠিক আছে? এই টাইপ থেকে তোমার এরকম পরাবৃত্তির ইকুয়েশন বের করতে দিবে, অক্ষরেখা সমীকরণ বের করতে দিবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে দিবে, আর ইনফরমেশন দিবে হচ্ছে তোমার উপকেন্দ্র আর শীর্ষবিন্দু, এগুলা দিয়ে বাকিগুলো বের করতে দিবে। তো আশা করি তোমরা সেগুলো বের করতে পারবা। ওকে, এবার আসো আরেকটা টাইপের অঙ্ক যাই, আরেকটা টাইপ করি। এখানে তোমার ইনফরমেশন কি কি দেওয়া থাকবে দেখো, এখানে তোমার শীর্ষবিন্দু দেওয়া থাকবে, শীর্ষবিন্দু গিভেন থাকবে, আর একটা দেওয়া থাকবে হচ্ছে নিয়ামক রেখা গিভেন থাকবে। শীর্ষবিন্দু আর নিয়ামক রেখা গিভেন থাকবে। আচ্ছা, শীর্ষবিন্দু আর নিয়ামক রেখাটা গিভেন থাকবে। তো শীর্ষবিন্দু আর নিয়ামক রেখা থেকে কিভাবে আমরা পরাবৃত্তির ইকুয়েশন বের করব? আর কোশ্চেনটা থাকবে কি? কোশ্চেনটা থাকবে প্যারাবোলার ইকুয়েশন, প্যারাবোলার ইকুয়েশনটা বের করতে বলবেন, ঠিক আছে? আচ্ছা, সো দেখি আমরা এই প্রবলেমগুলো কিভাবে করে। একটা প্রবলেম নেই, চিত্রটা তোমাদেরকে দেখাই, ওই প্রবলেমের জন্য চিত্রটা কেমন, তারপরে তোমরা চিন্তা করে বলবা যে কোন কোন ইনফরমেশন গুলো বের করা যাইতে পারে এই পরাবৃত্তির ইকুয়েশনটা জানার জন্য। সো আমাকে এখানে বলা হইলো যে শীর্ষবিন্দু থ্রি কমা 1 আর নিয়ামক রেখা বলে দিল নিয়ামক রেখার সমীকরণটা বলে দিল কত, 4x + 3y - 5 = 0। এই দুইটা ইনফরমেশন দিল। আচ্ছা, সো আমরা রাফ একটা স্কেচ করি, জিনিসটা একটু ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে তোমাদের। আমার কাছে ম্যাথস মানে হচ্ছে যে কি ভিজুয়ালাইজেশন, ফুল অফ ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? ম্যাথস মানে হচ্ছে জাস্ট সিম্পল ইকুয়েশন না, জাস্ট ইকুয়েশন হচ্ছে, একটা অঙ্ক হচ্ছে, বাট অঙ্কের পেছনে কিছু জিওমেট্রি থাকে, তার পেছনে জ্যামিতি থাকে, তার একটা ভিজুয়ালাইজেশন থাকে। সবসময় চেষ্টা করবা ম্যাথস এর ভিজুয়ালাইজেশনটা বোঝার চেষ্টা করবা। মানে করে ইন্টিগ্রেশন করতেছো, ইন্টিগ্রেশনের অঙ্ক করাইছে, কোনো ধরনের জ্যামিতি লাগে না, কিন্তু ইন্টিগ্রেশনটা করতেছো তুমি আসলে কার ক্ষেত্রফল বের করতেছো, কোন জায়গাটার ক্ষেত্রফল বের করতেছো, ডিফারেন্সিয়েশন করতেছো। ডিফারেন্সিয়েশন মানে তো বুঝতেছো, একটা ডিফারেন্সিয়েশন হচ্ছে x স্কয়ারের ডিফারেন্স 2x হয়ে যাচ্ছে। এই 2x টা আসলে কি বোঝাচ্ছে, 2x টা আসলে কার ঢাল বের হইলো, কোন সরলরেখাটা বের করলো তুমি এই 2x দিয়ে। তো এই জিনিসগুলো একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে, তো তখন তো তোমার কাছে ম্যাথসটা পড়ে অনেক মজা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো তবে এই জিনিসটা তোমার বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশন বলো, এগুলোর জন্য অনেক সময় খুব একটা নেসেসারি নাও হতে পারে আর কি। কিছু জায়গায় নেসেসারি হতে পারে, যেমনটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন অনেক সময় নেসেসারি হতে পারে, বাট সব জায়গায় এটা নেসেসারি হয় না তেমন একটা। বাট স্টিল ম্যাথ সাবজেক্টটা ফিল করার জন্য, একটু ভালোবাসার জন্য এটা দরকার। আচ্ছা দেখো, আমার কাছে দুইটা ইনফরমেশন জানা আছে। একটা হচ্ছে 3, 1, এটা তো শীর্ষবিন্দু দেওয়া আছে,
আর একটা হচ্ছে এই যে সরল রেখাটা, এই সরল রেখাটাকে বলি নিয়ামক রেখা, তার সমীকরণটা দেওয়া আছে 4x + 3y - 5 = 0। এই দুইটা জিনিস জানা আছে। দেখো আমি তোমাকে একটা সিম্পল জিনিস বলে দিই, আমরা এস বিন্দুটা জানি না, এস বিন্দুটা যদি কোনোভাবে জেনে যাই, পি বিন্দু তো জানি, পি বিন্দু হচ্ছে xy হয়, SP = PM দিয়ে আমরা এই সরল এই পরাবৃত্তির ইকুয়েশনটা বের করতে পারবো SP = PM ধরে। বাট ঝামেলা হচ্ছে আমরা এখন পর্যন্ত এস বিন্দুরা জানি না, বাট নিয়ামক রেখাটাও জানি, ইভেন আমরা নিয়ামক রেখাটাও জানি, বাট এস বিন্দুরা জানি না। এখন বলো তো এস বিন্দুটা বের করার জন্য কি করা যায়, তোমরা আমাকে কি সাজেস্ট করবা? এস বিন্দুটা বের করার জন্য কি করা যায় বলো তো? ভাই ওই যে লম্ব অক্ষরেখাটা বের করে ফেলতে পারবো, অক্ষরেখার সমীকরণটা লম্ব রেখা হিসেবে নিয়ামক রেখা থেকে, এরপরে যদি দুইটা রেখার ছেদবিন্দু বের করে ফেলি তাহলে তো ওই যে নিয়ামক রেখার যে বিন্দুটা সেটা পেয়ে যাব। তারপর আবার ওই যে মূল বিন্দু মধ্যবিন্দুর নিয়ম ধরে এস বিন্দুটা বের করে ফেলতে পারবো। এক্স্যাক্টলি, ওর কনসেপ্ট খুবই ক্লিয়ার কনসেপ্ট ওর। সো খুব ভালো হইলো। সো ও যেটা বলতে চাইছে সেটা আমি বলি। দেখো আমরা নিয়ামক রেখার সমীকরণ জানি, এবার আমরা এটাও জানি নিয়ামক রেখার অক্ষরেখা হয় পরস্পর লম্ব। তাহলে নিয়ামক রেখার সমীকরণটা একটু লিখি, নিয়ামক রেখার লম্ব রেখার সমীকরণটা আমরা বের করে ফেলবো। তো নিয়ামক সমীকরণটা লিখি, নিয়ামক রেখা হচ্ছে 4x + 3y - 5 = 0। আমরা তো জানি নিয়ামক রেখার সাথে লম্ব হয় হচ্ছে অক্ষরেখা। তাহলে অক্ষরেখার সমীকরণ আমরা স্টেপ 1 হচ্ছে আমরা অক্ষরেখার সমীকরণটা বের করবো। অক্ষরেখার সমীকরণটা কিভাবে বের করবো? তার লম্ব রেখার সমীকরণ ধরে। তো আমরা সরল রেখা চ্যাপ্টারের মধ্যে দেখছিলাম যে এই x আর এই y, হ্যাঁ। সো y এর সহগ হচ্ছে 3, সেটা চলে আসবে x এর সাথে, x এর সহগ হচ্ছে 4, সেটা চলে যাবে y এর সাথে, মাঝখানে চিহ্ন ছিল প্লাস, মাঝখানে চিহ্ন হয়ে যাবে মাইনাস, প্লাস একটা k দিবা, k = 0। তাহলে এটা হয়ে গেল তোমার অক্ষরেখার সমীকরণ। বাট এটা অক্ষরেখার এক্সাক্ট ইকুয়েশনটা কিন্তু আসে নাই। সো আমরা আবার এটা যা দেখতেছি চিত্র থেকে যে অক্ষরেখাটা কোন বিন্দু দিয়ে গেছে, অক্ষরেখাটা কিন্তু 3,1 বিন্দুগামী, অক্ষরেখাটা কিন্তু 3,1 অর্থাৎ শীর্ষবিন্দু দিয়ে সে পাস করেছে। সো শীর্ষবিন্দুটা যদি আমরা অক্ষরেখার মধ্যে বসায় দিই তাহলে স্যাটিসফাই করার কথা। সেখান থেকে চাইলে আমরা কে এর ভ্যালুটা বের করতে পারবো, কে এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। সো আমরা 3,1 বিন্দুটা বসায় দিতে পারি। সো 3 × 3 - 4 y এর জায়গায় বসে যাবে 1 + k = 0। এখান থেকে আমরা পাচ্ছি 9 - 4 + k = হচ্ছে 0। সো 9 - 4 5, k = হচ্ছে -5। তো k = -5 চলে আসলো। সুতরাং আমাদের অক্ষরেখার এক্সাক্ট ইকুয়েশনটা কি আসলো? এক্সাক্ট ইকুয়েশনটা আসলো 3x - 4y - 5 = 0। দেখো স্টেপ 1 এর কাজ শেষ। স্টেপ 1 এ আমরা অক্ষরেখার সমীকরণ বের করছি। ওকে, সো দেখো আমরা অক্ষরেখার ইকুয়েশন এখন জানি। অক্ষরেখার ইকুয়েশনটা কি? অক্ষরেখার ইকুয়েশন হচ্ছে 3x - 4y - 5 = 0। এখন একটা জিনিস চিন্তা করো, এই হচ্ছে তোমার নিয়ামক রেখা, এই হচ্ছে তোমার অক্ষরেখা, তারা দুইজন একটা বিন্দুতে কিন্তু ছেদ করেছে। অক্ষরেখা নিয়ামক রেখা ছেদবিন্দুটা এখন আমাদের টার্গেট বের করা। স্টেপ 2 তে আমরা অক্ষরেখা এবং নিয়ামক রেখা ছেদবিন্দুটা বের করব। ওকে, তো চলো স্টেপ 2 তে আমরা সেটা বের করি। স্টেপ 2 তে অক্ষরেখা নিয়ামক রেখা ছেদবিন্দু বের করার পরেই আমরা চাইলে উপকেন্দ্রটা বের করে ফেলতে পারবো। তো আমরা আবারও লিখি, অক্ষরেখা হচ্ছে 3x - 4y - 5 = 0। নিয়ামক রেখা হচ্ছে 4x + 3y প্লাস কত দেওয়া ছিল? -5। ওইটাও কি -5 ছিল? ওরে বাবা, 5 = হচ্ছে 0। এখন বলো তো এই দুইটা ইকুয়েশনকে যদি তুমি সমাধান করো, ক্যালকুলেটরে করতে পারো, অপনয়ন পদ্ধতিতে করতে পারো, হ্যাঁ প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো। সো 1 আর 2 নম্বর ইকুয়েশন যদি সমাধান করো তাহলে তুমি কি x আর y এর মান পাবা না? সেটা হবে কি এই দুটো সরল রেখার ছেদবিন্দু। সো আমাকে কেউ একজন একটু বলো তো এই দুইটা সরল রেখার ইকুয়েশনকে সমাধান করলে কি আসবে? 1 নম্বর ইকুয়েশনকে তুমি 3 দিয়ে গুণ করো, সরি 4 দিয়ে গুণ করো। 1 নম্বর ইকুয়েশন 4 দিয়ে গুণ করো, 2 নম্বর ইকুয়েশনকে তুমি 3 দিয়ে গুণ করো। আমি অপনয়ন পদ্ধতিতে করতেছি। গুণ করে এবার তুমি বিয়োগ করো, বিয়োগ করলে দেখো তোমার y এর ভ্যালু চলে আসবে। সো বিয়োগ করলে কত আসবে? এখানে 12x, এটাও 12x, 0 হয়ে যাবে। এটা 4 আর 4 এ হবে -16y, 3 আর 3 এ হবে 9y। সো বিয়োগ করলে আসছে 16y থেকে 9y বিয়োগ করলে আসছে -25y। আর 4 5 হচ্ছে -20 আর 3 5 হচ্ছে -15। তো 20 আর -15 -35। So -25y = 35, y = হচ্ছে 35 / -25। So
কাটাকাটি করলে থাকতেছে 5 7, সো -7/5। y এর মান পাচ্ছি হচ্ছে -7/5। y এর মানটা যদি আমি বসায় দেই x এর মানও পাবো না, যে কোনো একটা ইকুয়েশন 1 অথবা 2 যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে তুমি y এর মান -7/5 বসাও, 1 অথবা 2 যে কোনো একটা ইকুয়েশনে y এর মান -7/5 বসাও, x এর মানটা পাওয়ার কথা। বলো তো আমার x আর y এর মান কত আসছে, এটা কি আমাকে জানো? x আর y এর মান কত আসছে? x আর y এর মান কত আসে একটু জানাও তো আমাকে। y এর মান বের করলাম, x এর মানটা একটু জানাও। ভাই আপনার মাইক্রোফোনে প্রবলেম। তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছো ঠিক মতো? পিছন থেকে একটা বাতাস টাইপের কিছু একটা আসতেছে। আচ্ছা একটু আমাকে কনফার্ম করো তো সাউন্ড কি ঠিক আছে নাকি সাউন্ডে নয়েজ আসছে ফোনে? হ্যালো ভাই একটা সাউন্ড আসতেছে কিন্তু শোনা যাচ্ছে, প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, প্রবলেম আমি ফ্যান চালাইছি তো এইজন্য সম্ভবত সাউন্ড আসছে। x - 1/5 -1/5, x এর মান হচ্ছে -1/5। দেখো তো সবার এটাই আসছে কিনা। জি ভাইয়া। আচ্ছা 7/5 -1/5। ওকে, সো ভেরি গুড, আমাদের কাজটা শেষ হয়ে গেল। আমরা তাহলে ছেদবিন্দুটা বের করে ফেললাম 7/5 আর -1/5। ওকে, তাহলে আমরা এই যে দেখো এই বিন্দুটা বের করলাম, এই বিন্দুটা কত? 7/5 -1/5। এখন তোমরা কি দেখো এই বিন্দু জানো, একটা কর্নার পয়েন্ট জানো, মিডল পয়েন্টও জানো, আরেকটা কর্নার পয়েন্ট যেটা হচ্ছে তোমাদের উপকেন্দ্র। ধরে নাও সেই উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আলফা, বিটা অথবা x1, y1। এখন তুমি মিড পয়েন্ট ফর্মুলা দিয়ে এই উপকেন্দ্রটা বের করে ফেলবে, ঠিক আছে? এবার স্টেপ 2, উপকেন্দ্র বের হয়ে গেলে আমাদের পরের স্টেপে আমাদের সমীকরণ বের হয়ে যাবে। দেখো আমাদের ছেদবিন্দুটা বের হইলো কত? 7, একটা বিন্দু হচ্ছে 7/5 -1/5। আবার মিডল পয়েন্টটা হচ্ছে কত? মিডল পয়েন্ট হচ্ছে আমাদের শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু হচ্ছে 3,1। শীর্ষবিন্দু হচ্ছে 3,1। তাহলে এই কর্নারের বিন্দুটা হচ্ছে আলফা, বিটা। এবার আমরা মিড পয়েন্ট ফর্মুলা ইউজ করলে, মিড পয়েন্ট ফর্মুলা এমপিএফ, সেটা ইউজ করলে আমরা পাবো আলফা প্লাস 7/5 ডিভাইডেড বাই 2। এই বিন্দুর ভুজ আর এই কর্নারের বিন্দুর ভুজের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা এই মাঝের বিন্দুর ভুজ পাবো, ইকুয়াল টু হচ্ছে 3। সিমিলার ওয়েতে বিটা -1/5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 1। এইখান থেকে তুমি চাইলে আলফা আর বিটার মানটা বের করে ফেলতে পারবে। ওকে, সো আলফা ইকুয়াল টু এখান থেকে যদি আমি ডাইরেক্ট বসায় দেই 23/5, আর বিটা ইকুয়াল টু এখান থেকে আসবে 11/5। তো আমরা আলফা বিটায় তার মানে আমাদের এস বিন্দুটা পেয়ে গেলাম, আমাদের উপকেন্দ্র পেয়ে গেলাম কত? উপকেন্দ্রের ভুজ হচ্ছে 23/5, উপকেন্দ্রের কোটি হচ্ছে 11/5। দেখো এস বিন্দু জানো, পি বিন্দু হচ্ছে xy। আবার নিয়ামক রেখা সমীকরণ জানো, নিয়ামক রেখা সমীকরণ কত আসছে? নিয়ামক রেখা সমীকরণ আসছে 3x - 4y - 5 = 0। সুতরাং এবার পরাবৃত্তের ইকুয়েশন বের করতে আর কোনো সমস্যা নাই। তো ইকুয়েশন ইকুয়াল টু কি হবে? SP = PM। SP = কি? √s আর p বিন্দুর দূরত্ব মানে হচ্ছে x - 23/5 হোল স্কয়ার যোগ y - 11/5 হোল স্কয়ার। আর PM মানে হচ্ছে p বিন্দু থেকে লম্ব দূরত্ব। p বিন্দুটা থেকে লম্ব দূরত্ব হলে 3x - 4y - 5, এটার মডুলাস √3 স্কয়ার যোগ -4 স্কয়ার। এইটাকে তোমরা কি করবা? হোল স্কয়ার করবা। সিম্পলিফাই করলে যে ইকুয়েশনটা আসবে সেটাই হচ্ছে তোমাদের অ্যানসার। শেষ, তোমাদের মোটামুটি এখানেই কাজ শেষ। ওকে ভাইয়া, হ্যাঁ বলো। ইকুয়েশনটা অঙ্কনায়ন কি ওটা কি দেখাইতে হবে না ক্যালকুলেটর দিয়ে এটা ডিরেক্ট মান দিয়ে দিতে পারবো? আচ্ছা ওইখানে অঙ্কনায়নটা ক্যালকুলেটর দিয়ে মান বের করলে কোনো সমস্যা নেই।
এটা ক্যালকুলেটর দিয়ে বের করলো, কারণ কি এই প্রবলেমের জন্য এই ছেদবিন্দু বের করাটা আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশন বের করা। সো এখানে এই মাইনর ক্যালকুলেশন গুলো ক্যালকুলেটরে করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, এখানে -25 + 15 হওয়ার কথা না? কোনটায় স্যার উপরে ইকুয়েশনটাতে। আলফা বিটা? না স্যার, একটু উপরে আর উপরে সেখানে -25 - 5 হওয়ার কথা না? ও ও আচ্ছা আচ্ছা, আমি মনে হয় এখানে একটু ভুল করছি। এই ইকুয়েশনটা মানে আমি একটু ক্যালকুলেশনে ভুল করছি। যাই হোক, এখানে বিয়োগ করার পরে মানে আমি হয়তো ভুল করছি, এটা হচ্ছে -25 হয়, ঠিক আছে তাই না? আর এখানে 4 দিয়ে যদি গুণ করতাম, 4 5 হচ্ছে -20, 3 দিয়ে গুণ করতে হলে কত আসতো? -15। সো এখানে হচ্ছে -5 আসার কথা ছিল, তাই না? জি স্যার। সো -5 আসার কথা ছিল, তাহলে এখানে রাইট হ্যান্ড সাইডে চলে যেত +5। তো সিমিলার ওয়েতে এখানে আমাদের y এর ভ্যালুটা কত আসতো? y = 5/-25 1/-5, ঠিক আছে, -1/5 সেটা আসতো আর কি। তাহলে একটু ভুল করছি আমি, বোঝা যাচ্ছে। তো মানে প্রসেসটা বুঝতে পারছো না, প্রসেসটা বুঝতে পারা হচ্ছে ইম্পর্টেন্ট। তো -1/5 বসাইলে তাহলে y এর মানটা আসতো হয়তো কত আসতো? ওই 7/5 নাকি উল্টা হইতো আর কি। আমি উল্টাটা লিখে ফেলছি, তাহলে এটা হচ্ছে 7/5 শেষ, ঠিক আছে। তাহলে ওই অনুযায়ী তাহলে আলফা বিটার মান একটু চেঞ্জ হয়ে গেছে হয়তোবা, ঠিক আছে। তাহলে এটা একটু উল্টা হয়ে গেল, ক্যালকুলেশন হালকা একটু ভুল করছি। এটা হচ্ছে 7/5, এটা হচ্ছে -1/5। আচ্ছা, এন্ড রেজাল্টটা ঠিকই রাখছি, ঠিক আছে। এই ভুজ আর কোড একটু উল্টে গেছিল, আর এখানে ক্যালকুলেশন ঠিকই আছে। স্টেপ 3 তে আবার ক্যালকুলেশন ঠিকই করছে। ওকে, আচ্ছা বলো তো এই এটা বুঝতে পারছো কিনা, টাইপটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারলে এই রিলেটেড প্রত্যেকটা অঙ্ক তুমি নিজ থেকে পারবে। তো জাস্ট একটা একটা করে অঙ্ক ধরতেছি, যে ওই অঙ্কটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করতে, যাতে অন্য অঙ্কগুলো তুমি ইজিলি পারো, স্টেপ গুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা, তো এখন চলো পরবর্তী কোনো টাইপে যাই, দেখি। তো এখানে র্যান্ডমলি কিছু ইনফরমেশন দেওয়া থাকতে পারে। তো এই টাইপের মধ্যে আমি এক্স্যাক্টলি বলতে মানে ফিগার আউট করতে পারতেছি না যে ঠিক কোন ইনফরমেশন গুলো দেওয়া থাকলে এই টাইপটার মধ্যে আমি তাকে ফালাবো। সো যেমন একটা প্রবলেম দেখো, চুয়েটে আসছে, রুয়েটে আসছে, বুটেক্স, বোর্ড পরীক্ষাও আসছে অনেকবার। তো এই প্রবলেমটা নিয়ে আলোচনা করি। এখানে বলছে একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে। ইনফরমেশন কি কি দিচ্ছে? একটা ইনফরমেশন দিতে শীর্ষবিন্দু, -4, আরেকটা ইনফরমেশন কি দিচ্ছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4, দৈর্ঘ্য 4। আরেকটা ইনফরমেশন দিচ্ছে অক্ষরেখাটা কি এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, আমাকে একটা জিনিস তোমরা বলতে পারবা, মনে করো অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে উপবৃত্তটা দেখতে কি y² = 4x আকৃতির হবে, নাকি x² = 4ay আকৃতির হবে? অক্ষটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, y² = 4ax, y² = 4x হবে না? জি ভাইয়া। জি স্যার। হ্যাঁ, তাহলে আমার যদি অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল হয়, তখন চেহারাটা হবে y² = 4। আর অক্ষটা যদি y অক্ষের সমান্তরাল হইতো, তখন উপবৃত্তটা হইতো x² = 4ay আকৃতির, ঠিক আছে। এই প্রবলেমের জন্য এটা কি হবে? উপবৃত্তটা আমি আগে থেকে জানি উপবৃত্তটা দেখতে y² = 4x আকৃতির হবে। শীর্ষবিন্দু কত দেওয়া আছে? শীর্ষবিন্দু হচ্ছে 4, -3 দেওয়া আছে। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি, উপবৃত্তের শীর্ষবিন্দু যদি আলফা বিটা হয়, আর অক্ষটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, অক্ষ যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তার ইকুয়েশনটা হবে কি
y মাইনাস বিটা হোল স্কোয়ার 4a ইন্টু এক্স মাইনাস আলফা। y মাইনাস বিটা, y থেকে যে জিনিসটা বিয়োগ করি এই বিটাটা হচ্ছে শীর্ষবিন্দুর কোটি, আর এক্স থেকে যে জিনিসটা বিয়োগ করি এই আলফাটা হচ্ছে শীর্ষবিন্দুর ভুজ। কথা বুঝতে পারছো? আমরা কিন্তু শীর্ষবিন্দু জানি, শীর্ষবিন্দু কত 4,-3। তাহলে আমাদের নিশ্চয়ই উপবৃত্তের ইকুয়েশনটা কত হবে, পরাবৃত্তের ইকুয়েশনটা কত হবে বলো তো? আমাদের শীর্ষবিন্দু কত 4,-3, তাহলে বলতো পরাবৃত্তের ইকুয়েশনটা কেমন হবে? অক্ষ যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, y plus 3 whole square y plus 3 whole square is equal to 4a into 4 minus x minus 4 x minus 4। তাহলে আমার পরাবৃত্তটা হবে এই আকৃতির, আমি আগে থেকে জানি, মোটামুটি অ্যানসারটা চলে আসছে। বাট একটা ঝামেলা হচ্ছে আমি এখন পর্যন্ত এর কোনো ব্যাপারে কোনো কিছু জানি না, এ কত হবে এর ব্যাপারে কোনো ইনফরমেশন আমার জানা নেই। এর মানটা বের করার জন্য তারা আবার আমাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে, তারা বলে দিচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4। সো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো 4a ইজ ইকুয়াল টু 4 এর মডুলাস ইজ ইকুয়াল টু হচ্ছে 4। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ফর্মুলা কি 4 এর মডুলাস, না তাহলে 4 এর মডুলাস ইজ ইকুয়াল টু হচ্ছে 4। দ্যাট মিন্স 4a ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 4, a ইজ ইকুয়াল টু কত, a ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1। ওকে, a ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1। সুতরাং তোমার পরাবৃত্তের সমীকরণটা কত হচ্ছে, a এর জায়গায় তুমি প্লাস মাইনাস 1 বসায় দাও, প্লাস a এর জায়গায় প্লাস মাইনাস 1 বসায় দিলে 4টা হয়ে যাবে প্লাস মাইনাস 4, শেষ। এটাই হয়ে গেল তোমার রিকোয়ার্ড পরাবৃত্তের সমীকরণ। বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা? তিনটা ইনফরমেশন দিছিল, শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অক্ষটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এই তিনটা ইনফরমেশন থেকে ইকুয়েশন তিনটা বের করে ফেলছি। ওকে, এই তিনটা ইনফরমেশন থেকে পরাবৃত্তের ইকুয়েশনটা বের করে ফেলছি। ক্লিয়ার হইছে তোমাদের? জি ভাই। জি ভাইয়া। শীর্ষবিন্দু দেওয়া থাকলে ভাইয়া ডিরেক্ট তোমরা হ্যাঁ বলো ভাইয়া, উপকেন্দ্র আর অক্ষের সমীকরণ যদি দিয়ে দিত তাহলে কি পরাবৃত্তের সমীকরণ নির্ণয়? আচ্ছা, উপকেন্দ্র আর অক্ষের সমীকরণ একটু চিন্তা করতে হবে, চিত্রটা কি দেখি কোনোভাবে বের করা যায় কিনা। মনে করো এটা উপকেন্দ্র দিয়ে দিল, আর হচ্ছে কি অক্ষের সমীকরণটা দিয়ে দিল। আমার পরাবৃত্তের ইকুয়েশন বের করার জন্য নিয়ামকের সমীকরণ লাগবে, আমার আলটিমেটলি কি লাগবে, নিয়ামকটা লাগবে। সো নিয়ামকের জন্য আমরা তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই নিয়ামকটা হচ্ছে অক্ষরেখা লম্ব হবে, অক্ষরেখার সাথে কি হবে, লম্ব হবে। সো এখান থেকে চাইলে আমরা নিয়ামকের একটা সমীকরণ বের করতে পারি, বাট সেটা কিন্তু এক্সাক্ট সমীকরণ হবে না, কে চলে আসবে, তার মধ্যে কে থাকবে, কে এর মানটা ভ্যানিশ করতে হবে। সো সেটার জন্য আমাদের একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া লাগবে। সেই ইনফরমেশনটা হতে পারে এমন যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে, বা এমন যদি কোনো একটা ইনফরমেশন দেওয়া থাকতে হবে যে ইনফরমেশনটার সাহায্যে আমরা এই নিয়ামক রেখার কে এর মানটা বের করতে পারবো। নাহলে কিন্তু আদারওয়াইজ আমরা কিন্তু কে এর মানটা না জানলে আমরা নিয়ামক রেখার এক্সাক্ট ইকুয়েশনটা জানতে পারবো না। নিয়ামক রেখার একটা জেনারেল ইকুয়েশন জানতে পারবো, বাট এক্সাক্টটা জানতে পারবো না। ঠিক আছে? সো অক্ষ আর উপকেন্দ্র থাকলে তার সাথে আর এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়া থাকতে হবে আমার মতে। শীর্ষবিন্দু দেয়া থাকলে বোধহয় হয়ে যেত। জি ভাইয়া, মানে যে কোনো একটা বিন্দু লাগবে আর কি, ওই যে কে এর মানটা বের করার জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, কে এর মানটা বের করার জন্য পাশাপাশি আরেকটা কিছু দেওয়া থাকতে হবে, না হলে তোমার পক্ষে ঝামেলা হয়ে যাবে, তুমি ওই যে এক্সাক্ট নিয়ামক রেখাটা মনে বের করতে পারবে না। মানে আমার প্রাথমিকভাবে ওই যে উপকেন্দ্র আর ওই যে অক্ষরেখার সমীকরণ আর নিয়ামক রেখার সমীকরণের যে বিন্দুটা আছে ভাইয়া, এটা দূরত্ব তো সমান, তাহলে মানে বিপরীতটা ধরে নেওয়া যায় না? বুঝি নাই, আরেকবার কি বলবা? উপকেন্দ্র আর ওই যে অক্ষরেখার সমীকরণ আর নিয়ামক রেখার সমীকরণের যে বিন্দুটা, ওইটা দূরত্ব তো সমান। হ্যাঁ, তাহলে ভাইয়া মনে করেন উপকেন্দ্রর স্থানাঙ্ক যদি আলফা বিটা হয়, তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক কি মাইনাস আলফা মাইনাস বিটা এরকম নেওয়া যাবে? যেহেতু আমার কে এর মান এটা নেওয়া যাইতো, এটা নেওয়া যাইতো যদি পরাবৃত্তটা আদর্শ আকৃতির পরাবৃত্ত, তখন তো তুমি বের করতেই পারবে সবকিছু। কিন্তু পরাবৃত্তটা যদি এমন হয় যে এক্স অক্ষ এইদিকে, ওয়াই অক্ষ এইদিকে, তোমার পরাবৃত্তটা আছে এইভাবে, তখন তো আর এইটা যদি তোমার আলফা বিটা হয়, এইটা তোমার মাইনাস আলফা মাইনাস বিটা হবে না। এটা কখন হবে? যখন তোমার পরাবৃত্তটা কি মূল বিন্দুতে থাকে না, তখন তোমার পরাবৃত্তটা শীর্ষবিন্দু মূল বিন্দুতে থাকে। শীর্ষবিন্দু যখন মূল বিন্দুতে থাকে তখন হচ্ছে এটা সত্য হয়, যে এটা যদি ডানে a,0 হয়, তাহলে এটা হবে বামে -a,0, তখন হচ্ছে এই জিনিস সত্য হয়। বাট পরাবৃত্তটা যখন চেঞ্জ হয়ে যাবে,
হ্যাঁ রোটেশন ঘটবে ট্রান্সফরমেশন তখন তো আর এটা সেম থাকবে না। ওকে জি ভাইয়া। চলো আরো দু একটা অঙ্ক করি। আজকে মনে হয় শেষ করতে পারবো না পরাবৃত্ত চ্যাপ্টার, বাট অলমোস্ট শেষ হয়ে যাবে। নেক্সট ডেতে আমরা 10-15 মিনিট একটু পরাবৃত্ত নিয়ে আলোচনা করে আমরা উপবৃত্তের আলোচনা চলে যাবো। ঠিক আছে, আমি হয়তো তোমাদের উপবৃত্ত পর্যন্তই পড়াবো, অধিবৃত্ত আমি বিশ্বাস করি তোমরা অধিবৃত্ত প্রত্যেক অঙ্ক নিচ থেকেই করতে পারবো। উপবৃত্তর প্রবলেম পারলে অধিবৃত্ত সব অঙ্ক নিচ থেকে করা যায়, কারণ ফর্মুলা গুলো অলমোস্ট সেম থাকে। হয়তো থিওরি পড়ানোর জন্য একটা ক্লাস নেওয়া লাগতে পারে। হোয়াটএভার, আসো দেখি পরের কি প্রবলেম করানো যায়। আচ্ছা দেখো আরেকটা প্রবলেম করি আমরা এখান থেকে আরেকটা প্রবলেম করতে পারি আমরা। দেখো আরেকটা প্রবলেম হচ্ছে কি, একটা পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে, ইকুয়েশন অফ প্যারাবোলা বের করতে বললো। ইনফরমেশন কি কি দিচ্ছে আমাদেরকে? একটা ইনফরমেশন দিল হলো যে শীর্ষ হচ্ছে 4,-3, তারপরে নিয়ামক রেখা পরাবৃত্তটা হচ্ছে -4,-7 বিন্দুগামী, -4,-7 বিন্দুগামী। তারপরে বলছে কি নিয়ামক হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। নিয়ামকটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল বুঝতে হবে, কিন্তু এবার একটু চিন্তা করে অ্যান্সার দিতে হবে তোমাদের। নিয়ামক হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। নিয়ামক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে পরাবৃত্তটা দেখতে কি y স্কয়ার = 4x আকৃতির হবে নাকি x স্কয়ার = 4ay আকৃতির হবে? ভেরি গুড। নিয়ামক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে x স্কয়ার = 4ay আকৃতির হবে। তুমি চিত্রটা আঁকলেই বুঝতে পারবে। যেমন দেখো আমি আঁকি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে পরাবৃত্তটা যখন এই শেপের হবে x স্কয়ার = 4ay আকৃতির হবে, তখন দেখো তার নিয়ামক রেখাটা কিন্তু এইটা হচ্ছে তার নিয়ামক রেখাটা হয়, সেটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হয়। তাহলে এক্স অক্ষের নিয়ামক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে পরাবৃত্তটা হবে x স্কয়ার = 4ay আকৃতির হবে। তো চলো আবার আগের নিয়মে আবারও আমরা প্রবলেমটা সলভ করে ফেলি। আমাদের শীর্ষবিন্দু দেওয়া আছে 4, আচ্ছা শীর্ষবিন্দু যদি 4,-3 দেওয়া থাকে তাহলে প্রথম ফার্স্ট স্টেপে গিয়ে কি করতে পারবো? পরাবৃত্তের ইকুয়েশনটা কি লিখতে পারবো বলো তো? x মাইনাস কত বলবো? x মাইনাস কত হবে? x minus 4 whole square is equal to 4a into y plus 3। তাহলে এই হচ্ছে আমাদের পরাবৃত্তের ইকুয়েশন। বাট এখনো তুমি a এর মানটা জানো না, এখনো তুমি a এর ভ্যালুটা জানো না। তাহলে a এর ভ্যালু জানার জন্য তোমাকে আবার একটা ইনফরমেশন দিয়ে দিতে। তবে তুমি সবসময় প্রশ্নটা পড়ার পর তুমি মাথার মধ্যে এটা আসতে হবে, তোমাকে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে এই ইনফরমেশন গুলো দিয়ে তোমার অজানা জিনিসগুলোকে বের করা পসিবল। তো এখানে আমার a এর ভ্যালু বের করার জন্য বলে দিয়েছে পরাবৃত্তটা কি -4,-7 বিন্দুগামী। তার মানে আমি যদি পরাবৃত্তের ইকুয়েশনের মধ্যে x এর জায়গায় -4 y এর জায়গায় -7 বসায় দেই, স্যাটিসফাই করবে। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করবে। ওকে, x এর জায়গায় -4 বসায় দিই, -4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু y এর জায়গায় -7 প্লাস 3, তো 16 স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু -4। ওকে, সো 4 আর 4 হলো 16, কাটাকাটি করলে 16, দ্যাট মিন্স a ইজ ইকুয়াল টু থাকতেছে হচ্ছে -16, a ইজ ইকুয়াল টু হচ্ছে -16। সুতরাং পরাবৃত্তের ইকুয়েশন আমরা পেয়ে গেছি, সেটা কত? x minus 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a এর জায়গায় যদি -16 বসাই দিই, 4 ইনটু -16 হচ্ছে -64 y প্লাস 3। শেষ। এটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড অ্যানসার। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে তোমাদেরকে বিভিন্ন সিনারিওতে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া থাকতে পারে। তোমার যদি মাথার মধ্যে আলটিমেটলি পরাবৃত্তের পুরো ব্যাপারটা থাকে, পরাবৃত্তের চিত্রটা থাকে, গ্রাফটা থাকে, সেখান থেকে কিন্তু তুমি বিভিন্ন ইনফরমেশনকে কাজে লাগায় তুমি তোমার পরাবৃত্তের ইকুয়েশন পর্যন্ত যাইতে পারবা। ঠিক আছে, পরাবৃত্তের ইকুয়েশন পর্যন্ত খুব সহজে যাইতে পারবে। ওকে, আশা করি প্রবলেমটা বুঝতে পারছো। আচ্ছা, সো আজকের দিনে এখন আর কি করা যায় তোমাদের? চলো স্পর্শকের ব্যাপারে একটু সিম্পল একটু আইডিয়া দিই। অঙ্ক দরকার নেক্সট ক্লাসে টুকটাক দেখাবো। আজকে স্পর্শক রিলেটেড একটু আইডিয়া দিয়ে নিই। স্পর্শক
একটা জিনিস পরাবৃত্তে স্পর্শক কখন হয়? পরাবৃত্তের স্পর্শক হয় কখন হবে? স্পর্শকের জিনিসটাকে বোঝার চেষ্টা করো। মনে করো এই হচ্ছে একটা পরাবৃত্ত, আচ্ছা আচ্ছা বলতো এই যে সরলরেখাটা গেল, এই সরলরেখাটা কি স্পর্শক? না। এটাকে কি বলবো? ছেদক রেখা। এটা কিন্তু স্পর্শক না, এটা ছেদক রেখা। এবার আমি একটা সরলরেখা আঁকি। এবার দেখো সেকেন্ড যে সরলরেখাটা আঁকলাম এটা কিন্তু স্পর্শক। এটা হচ্ছে আমাদের একদম লাস্ট টপিক, আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক। ওকে, এটা হচ্ছে তাহলে স্পর্শক। প্রথম যেটা আঁকলাম সেটা হচ্ছে ছেদক, পরে যেটা আঁকলাম সেটা কিন্তু পরাবৃত্তের জন্য স্পর্শক। আচ্ছা, এখন পরাবৃত্তের একটা ইকুয়েশন অবশ্যই আছে। ধরো এই পরাবৃত্ত ধরে নিলাম এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x। আর এই সরলরেখার নিশ্চয়ই একটা ইকুয়েশন আছে। ধরে নিলাম এই সরলরেখার ইকুয়েশনটা কি? y ইকুয়াল টু mx প্লাস c। প্রথম সরলরেখার জন্য যদি আমরা এই পরাবৃত্তের ইকুয়েশন আর সরলরেখার ইকুয়েশনকে সমাধান করি, সমাধান করে মানে কি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারি। সো পরাবৃত্তের y স্কয়ারের জায়গায় সরলরেখার y ইকুয়াল টু mx প্লাস c বসাই দিই। পরাবৃত্তের ইকুয়েশন হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x, সরলরেখাটা হচ্ছে কি y ইকুয়াল টু mx প্লাস c। সো y ইকুয়াল টু mx প্লাস c কে আমরা এই ইকুয়েশনের মধ্যে সাবস্টিটিউট করতে পারি। তাহলে y এর জায়গায় কত বসবে? mx প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। এখান থেকে সমাধান করলে তুমি x এর কয়টা মান পাবা বলতে পারবা? x এর কয়টা মান আসবে এখান থেকে? দুইটা। এক্স্যাক্টলি, x এর এখান থেকে দুইটা মান আসবে। দেখো প্রথম সরলরেখাটা, তুমি যদি প্রথম সরলরেখার সাথে প্রথম সরলরেখার পরাবৃত্ত এদেরকে যদি সমাধান করো তাহলে তুমি তাদের ছেদবিন্দু পাবা। কারণ প্রথম সরলরেখাটা তো পরাবৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করছে, রাইট? দুইটা বিন্দুতে ছেদ করছে। তার মানে প্রথম সরলরেখা আর পরাবৃত্তের ইকুয়েশনটাকে যদি তুমি সমাধান করো তুমি তাদের ছেদবিন্দু পাবা দুইটা। তার মানে আর দ্বিতীয় সরলরেখাটার আর সাথে যদি তুমি পরাবৃত্তকে সমাধান করো তাহলে তুমি ছেদবিন্দু কয়টা পাবা? একটা। কারণ দ্বিতীয় সরলরেখাটা হচ্ছে স্পর্শক, আর স্পর্শক আমাদের পরাবৃত্তটাকে শুধুমাত্র একটা বিন্দুতে টাচ করে চলে গেছে। সে পরাবৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করা নাই, সে মাত্র একটা বিন্দুতে টাচ করছে। তাই যদি সমাধান কর তাহলে শুধুমাত্র যেই বিন্দুতে টাচ করছে সেই বিন্দুটাই পাবা। আর ছেদক রেখার ক্ষেত্রে যদি সমাধান করো তাহলে তুমি দুইটা বিন্দু পাবা। তাহলে কোনো একটা সরলরেখা একটা পরাবৃত্তের স্পর্শক হবে কিনা সেটা আমরা বোঝার জন্য কি করতে পারি? একটা সনাতন পদ্ধতি বলি। সনাতন পদ্ধতি হচ্ছে মানে ব্রড ওয়ে আর কি। সনাতন পদ্ধতিটা হচ্ছে তুমি ওই সরলরেখাটা আর ওয়ার এই যে পরাবৃত্তের ছেদবিন্দু বের করবা। ছেদবিন্দু যদি একটি হয় তাহলে সরলরেখাটা কি হবে? ছেদবিন্দু যদি একটি হয় তাহলে সরলরেখাটা হবে স্পর্শক। সরলরেখার স্পর্শক হবে। ছেদবিন্দু যদি একটু হয় তাহলে সরলরেখাটা সনাতন পদ্ধতি। এখন তোমাদের কিছু ফর্মুলা আছে, আমরা ফর্মুলার সাহায্যে এই জিনিসটা জাজ করতে পারবো। এই ফর্মুলার সাহায্যে আমরা অল্প টাইমে বের করে ফেলতে পারবো যে আমার সরলরেখাটা এই পরাবৃত্তের স্পর্শক হবে কি হবে না, এটা চাইলে আমরা জাজ করতে পারবো। সো এটার জন্য কি করতে হবে? ধরো y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এটা হচ্ছে তোমার সরলরেখার ইকুয়েশন। আর y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax অথবা x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, এটা হচ্ছে তোমার পরাবৃত্তের ইকুয়েশন। তাহলে এই জিনিসটা স্পর্শক হবে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এটা স্পর্শক হওয়ার শর্তটা কি দেখো, স্পর্শক হওয়ার শর্ত এটা হচ্ছে একটা ফর্মুলার মতো। সো এই ফর্মুলাটাও বেসিক্যালি ওই যে সনাতন পদ্ধতি থেকে আসছে। এটা হচ্ছে একদম বেসিক রুল যে কি হবে, তার ছেদবিন্দু হবে একটি, অর্থাৎ তার নিশ্চয়কের মান হবে, যে নিশ্চয়কের ব্যাপার পরে আসছে, তার ছেদবিন্দু হবে একটি, তা মাথায় রাখো, ঠিক আছে? এখন আমরা ফর্মুলাটা দেখি। ফর্মুলাটা হচ্ছে c ইজ ইকুয়াল টু যদি a বাই m হয়, c ইজ ইকুয়াল টু কি হয়? যদি c ইজ ইকুয়াল টু a বাই m হয়, এই জিনিসটা যদি সত্য হয় তাহলে এই জিনিসটা সত্য হলে কি হবে? এই জিনিসটা সত্য হলে আমার সরলরেখাটা পরাবৃত্তের স্পর্শক হবে। কথা কি বুঝতে পারছো? আমার সরলরেখাটাকে তোমার প্রথমে কি করতে হবে? y ইজ ইকুয়াল টু mx প্লাস c এই আকৃতিতে আনতে হবে। আনলা, তাহলে তুমি আনার পর তাহলে তুমি m এর মান জেনে গেলা, c এর মানও জেনে গেলা, ভালো কথা। আবার পরাবৃত্তের ইকুয়েশন তো তুমি জানো, ওই পরাবৃত্তের ইকুয়েশন থেকে তুমি a এর মানটাও তুমি জানো। তারপর তুমি দেখবা সরলরেখার মধ্যে যেটা c, সেই c ইজ ইকুয়াল টু কি a বাই m হয় কিনা। যদি c ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই m এর মানের সমান হয়
তখন তুমি বলতে পারবা তোমার এই সরল রেখাটা এই পরাবৃত্তের জন্য একটা স্পর্শক, তাহলে তোমার এই সনাতন নিয়মে যাওয়ার কোনো দরকার হবে না, এই শর্টকাট নিয়মে করে ফেলতে পারবা। এখন যখন একটা পরাবৃত্ত স্পর্শক, তাহলে এখানে একটা স্পর্শ বিন্দু পাচ্ছি না আমরা। দেখো তো এই বিন্দুটা কি বলতেছি আমরা, এই বিন্দুটাকে বলতেছি আমরা স্পর্শ বিন্দু। এখন আমরা দেখবো এই স্পর্শ বিন্দুটা স্থানাঙ্ক কত হবে। ওকে, সো ফর্মুলাটা বলতেছি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, স্পর্শ বিন্দুর ভুজ হবে a/m স্কয়ার, স্পর্শ বিন্দুর কোটি হবে 2a/m। তাহলে এটা হচ্ছে কি তোমার স্পর্শ বিন্দুর ভুজ আর স্পর্শ বিন্দুর কোটি। বলো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? একটা খুব ছোট একটা ম্যাথ করবো, এমসিকিউতে আসে অনেক সময় বিভিন্ন ভার্সিটিতে, ওই ম্যাথটা করবো, এমসিকিউ টাইপের একটা ম্যাথ, ওইটা করে শেষ করে দিচ্ছি এবং এই রিলেটেড প্রবলেম নেক্সট ক্লাসে দেখাবো। এই রিলেটেড প্রবলেম ব্রড কোশ্চেনগুলো আজকের জন্য রাখলাম, নেক্সট ক্লাসে আমরা 3-4টা প্রবলেম সবগুলো দেখে দেব। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ভাইয়া এখানে কি c ইকুয়ালস টু a/m এটা আমরা কিভাবে আনলাম? ওই যে x এর y স্কয়ার ইকুয়ালস টু 4ax থেকে x এর মানটা বের করে প্রথম সমীকরণে বসিয়ে এভাবে প্রমাণ করা যায়? আচ্ছা, এটার প্রমাণটা হচ্ছে বেসিক্যালি নিশ্চয়কের মাধ্যমে করে। তো এই নিশ্চয়কের কনসেপ্টটা তোমাদের কিছুটা থাকার কথা। নিশ্চয়কের কনসেপ্টটা, হ্যাঁ তুমি যেটা বলছো ওইটাই আর কি। এটা নিশ্চয়ক হ্যাঁ, বলতে ওই b² - 4ac = 0। b² - 4ac যেহেতু তার ছেদবিন্দু হচ্ছে মাত্র একটা, তাহলে তার নিশ্চয়ক হবে কত? নিশ্চয়কের মান হচ্ছে 0। যখন আমাদের মূলগুলো বাস্তব ও সমান হয়, দুইটা মূল দ্বিঘাত সমীকরণ দুইটা মূলই সমান হয়ে যায়, অর্থাৎ একটা মাত্র সমাধান পাওয়া যায় দুইটা ইকুয়েশন সমাধান করে, তখন তার নিশ্চয়কের মানটা হচ্ছে 0 আর কি। ঠিক আছে, তো ওই দিন আমি যেহেতু বহুপদী চ্যাপ্টারটা পড়াই না, আমি ডিটেইলস আলোচনায় যাইনি। আর আমরা তুমি যেটা ওই যে a/m² আর 2a/m, এই যে স্পর্শ বিন্দুগুলো পাচ্ছি না এখানে, এই স্পর্শ বিন্দুর হচ্ছে তুমি যেটা বললাম যে আমরা x এর মানটা y এর জায়গায় যে বসায় দিচ্ছি, y² = 4x এর মধ্যে, হ্যাঁ y=mx + c বসায় দিচ্ছি, বসায় দেওয়ার পরে সমাধান করলে যে x এর মানটা পাবো না, x আর y, এই যে এইটা হচ্ছে তুমি শর্টকাটে আমি এটা লিখলাম, এটা ফর্মুলা আকারে লিখলাম, চাইলে ফর্মুলা আকারে মনে রাখতে পারো, অথবা চাইলে তুমি স্পর্শ বিন্দুটা বেরও করতে পারো, স্পর্শ বিন্দুটা চাইলে তুমি এই সলভ করে বেরও করতে পারো। ওকে, হ্যাঁ মানে ওই যে ওইখানে x এর মানটা বসাই দিলে যে দ্বিঘাতটা আসবে ওইখানে আমি নিশ্চয়ক বসাবো, মানে 0 বসাবো ওভাবে। হ্যাঁ ওইভাবে করতে পারো, কোনো সমস্যা না, অথবা ডিরেক্টলি সলভ করে ফেলতে পারো দ্বিঘাত সমীকরণটাকে। ঠিক আছে, সমস্যা হবে না। ওকে, আচ্ছা আমি এই প্রমাণটা কিছুটা স্কিপ করছি, তো কারো ইন্টারেস্ট থাকলে আমাকে অবশ্যই নক করবা। আমি একটা জিনিস বলি, শুনো, আমি তোমাদের ধরো আমার মাথার মধ্যে যখন আমি তোমাদের একটা চ্যাপ্টার পড়াই, আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, কারণ তোমাদের অনেক ফ্রেন্ডরা কিন্তু আমাকে জিনিসগুলো জিজ্ঞেস করে, সো অনেকে অথবা জিজ্ঞেস করতে হেজিটেট ফিল করো কিনা, একটু ক্লিয়ার করে দিই। ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন তোমাদের একটা চ্যাপ্টার পড়াই, আমার মাথায় কিন্তু থাকে যে তোমাদের ব্যাচের মধ্যে সবাই সেম লেভেল স্টুডেন্ট না, সো আমাকে বোর্ড স্ট্যান্ডার্ড, আমার টার্গেট হচ্ছে কি, এখন কি আমি তুমি বোর্ড পড়াচ্ছি, এইচএসসি জন্য পড়াচ্ছি, তো আমার মাথার মধ্যে ফোকাস থাকে কিন্তু এইচএসসি মেইনলি। এইচএসসির পাশাপাশি আমি থিওরির পার্টটুকু কিছুটা কভার করার চেষ্টা করি, বাট আমি 100% পুরো থিওরিটা কভার করি, ইচ্ছে করেই করি না, যাতে আমার ক্লাসটা আমি একটা মডারেট একটা টাইমের মধ্যে আমি ক্লাস শেষ করতে পারি। আর যদি আমি অনেক বেশি থিওরি পড়াই আমি একটা ধরো আমার এই কনিক্স চ্যাপ্টারটা শেষ করলাম 1.5 মাস 2 মাসে, সো আমি তখন হচ্ছে কি তোমাদের আলটিমেট অপটিমাম রেজাল্ট আমি পাবো না, আউটপুটটা পাবো না। কারণ খুব বেশি থিওরি জানলেই যে তুমি খুব ফাটাই দিতে পারবা বুয়েট অ্যাডমিশন টেস্টে বা অনেক, তাহলে এমনটাও না। এই জন্য আমি যতটুকু থিওরি দরকার আমি ততটুকু বলি, কিছু কিছু জায়গায় আমি একটু কমও বলি অনেক ক্ষেত্রে। তো তোমরা যারা ইন্টারেস্টেড আমাকে পার্সোনালি নক দিবে, কারণ আমি ব্যাচে পড়াই, তো তখন আমি হচ্ছে মানে ভাবি যে কি জিনিসটা বোরিং হয়ে যাবে কিনা বেশি থিওরি আলোচনা করলে, এই জন্য আমি কিছুটা থিওরি কিছুটা ম্যাথ এভাবে আমি আগানোর চেষ্টা করি। কেউ যদি ইন্টারেস্টেড হও আমাকে নক দিবা, অনেকেই নক দেয়, তোমাদের মধ্যে অনেকেই আসছে এখানে, আবির মাঝে মাঝে নক দেয়, আজমাইন আসছে, মাঝে মাঝে নক দেয়। কেউ যদি থিওরি নিয়ে বেশি ইন্টারেস্টেড হও আমাকে নক দিবা, আমি তোমাদের প্রত্যেকের থিওরি প্রুফ সবই দেখা দিতে পারবো, এটা কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা সো আসো এখন একটা প্রবলেম করি। এই জিনিসটা আবার একটু দেখো, স্পর্শক শর্ত হচ্ছে c = a/m, আর স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে a/m² আর 2a/m। চাইলে তুমি স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা সমাধান করেও বের করতে পারো। হ্যাঁ, y = mx + c টা এই y² এর জায়গায় বসায় দিতে পারো, বসায় দিলে একটা দ্বিঘাত সমীকরণ পাবা x এর, ওই দ্বিঘাত সমীকরণটা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে ফেলে x এর একটা মান পাবা, ওই মানটা দুইটা মান বা বেসিক্যালি একটা মান আসবে যেহেতু স্পর্শক, ওই মানটা আবার y এর জায়গায় এই y এর জায়গায় বসায় দিলে তুমি
কোটিটাও পেয়ে যাবা। এই কোটিটা বেসিক্যালি এই দুইটা জিনিসই পাবা, ঠিক আছে? তো এই জন্য আমি এটা শর্টকাটে এভাবে লিখব। যদি ফর্মুলাটা মনে থাকে তাহলে খুব সহজে ভুজ আর কোটির মানটা তুমি বের করতে পারবা। ওকে, তাহলে এখন আমরা চলে একটা প্রবলেম করি। প্রবলেমটা দেখো, এটা হচ্ছে আজকের ক্লাসের লাস্ট প্রবলেম। কে এর মান কত হলে 3x - y + k = 0 রেখাটি y² = 6x পরাবৃত্তের স্পর্শক হবে। তারপরে বলছে স্পর্শ বিন্দু বের করো। আচ্ছা, আমরা প্রথমে একটা জিনিস দেখি, আমাদের সরলরেখার ইকুয়েশনটা কি? 3x - y + k = 0। এটাকে আমরা নিব হচ্ছে y = mx + c আকৃতিতে নিব, অর্থাৎ এক পাশে y রাখবো আর এক পাশে বাকি সবাইকে রাখবো। তো y কে আমি এক পাশে নিয়ে যাই, তাহলে আমি পাচ্ছি y = 3x + k। ঠিক আছে, তাহলে তোমার m এর মান কত? m এর মান হচ্ছে কি তোমার m = 3 আর c = তোমার কত? c = হচ্ছে k। ওকে, আচ্ছা এবার এটা হচ্ছে তোমার সরলরেখার ইকুয়েশন থেকে ইনফরমেশন বের করে ফেললা। এবার y² = 6x। বলতো এই ইকুয়েশনের জন্য তোমার a = what? কাটাকাটি করলে আসতেছে কত? 3/2। এটা হচ্ছে তোমার পরাবৃত্তের ইকুয়েশন। তাহলে দেখো তো পরাবৃত্তের ইকুয়েশন, তাহলে 3/2 তোমার a এর ভ্যালু না, তুমি 3/2 হচ্ছে তোমার a এর ভ্যালু। তাহলে আমরা a জেনে গেলাম, m জেনে গেলাম, c এর মান জেনে গেলাম। আমরা জানি স্পর্শক হওয়ার শর্ত, আমরা শর্তটা কি জানি? শর্ত হচ্ছে c = a/m হওয়া লাগবে। তো c এর মান কত? c এর জায়গায় আছে k, তাহলে k = a এর মান কত বলতো? a = 3/2। m এর মান কত? m এর মান হচ্ছে 3। তার মানে k = হচ্ছে 3/2 ইনটু m এর মান কত আসলো? 3। তো ঠিকই তো আছে, 3/2 / 3। ওকে, হ্যাঁ 3/2 3 কাটলে k = আসছে হাফ। তাহলে k এর মান হাফ হলে, k এর মান যদি হাফ হয় তাহলে এই সরলরেখাটা স্পর্শক হবে। দেখো এই সরলরেখার ইকুয়েশনটার মধ্যে k ছিল, k এর যে কোনো মানের জন্য এটা স্পর্শক হবে না। k এর মান যদি হাফ হয় তখন এই সরলরেখাটা এই পরাবৃত্তের উপর স্পর্শক হবে। এখন আমরা স্পর্শ বিন্দুটা বের করি, চলো। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক আমরা ওই যে সনাতন পদ্ধতিতে আমরা ফর্মুলা দিয়ে বের করবো। ওকে, ফর্মুলা দিয়ে বের করলে ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল a/m² আর 2a/m। এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে a এর মান কত আসছে? a = আসছে 3/2। a এর জায়গায় বসাও 3/2, m এর মান আসছে 3²। তাহলে আমরা ভুজ পেয়ে গেলাম 3/2 / 3²। কোটি চলে আসবে 2 × 3/2 আর m এর মান হচ্ছে 3। তো দেখো আমরা ভুজ আর কোটি কত আসলো। সো এখানে যদি করি তাহলে 3/2 × 3², কোটি আসতেছে হচ্ছে 2 2 কাটলে 3 গেলে 1, এখানে আলটিমেটলি 3 3 কাটলে এখানে 3 মানে হচ্ছে 1/6,1। সো স্পর্শ বিন্দুটার ভুজ আসতেছে 1/6, স্পর্শ বিন্দুর কোটি আসতেছে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমরা স্পর্শ বিন্দুর ভুজ আর স্পর্শ বিন্দুর কোটিও বের করে ফেললাম। তাহলে আমাদের এই স্পর্শকের কনসেপ্টটা মোটামুটি তোমরা বুঝতে পারছো। তাহলে স্পর্শক হওয়ার শর্ত কি? স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কি? এই দুটো জিনিস জানলেই মোটামুটি এই চ্যাপ্টার অনেক ম্যাক্সিমাম অঙ্ক করতে পারবা আর কি। ঠিক আছে, তাহলে সরলরেখা আর একটা পরাবৃত্ত দেওয়া থাকলে সরলরেখাটা পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত আশা করি তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার? সো আজকে ক্লাস নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটা প্রশ্ন করতো আমাকে নাদিম মাহমুদ, তুমি একটা প্রশ্ন করছো। আচ্ছা, তোমার যে প্রশ্নটা ছিল, হ্যাঁ নাদিম শুনতে পারতেছো? জি ভাইয়া, ওটা দিয়েছিলাম আপনাকে। আচ্ছা দেখো তো, তুমি কিন্তু এই অঙ্কটা তুমি নিজ থেকে করতে পারবে। তোমার প্রবলেমটা আমি বলে দিই, এটা নেক্সট ক্লাসে আমার করানোর কথা, আজকে করাই ফেলি। তারপর যেহেতু দিছই 3 মিনিট সময় দিবে জাস্ট। এটা বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছে, ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দেখো তুমি কিন্তু অলরেডি এটা কনসেপ্ট জানো এবং এটা করতে তোমার 2 মিনিট লাগবে। দেখো আমি জাস্ট প্রশ্নটা লিখি। এখানে বলছে শো দ্যাট lx + my
প্লাস n ইজ ইকুয়াল টু 0 রেখাটি এটা বোর্ড পরীক্ষা 4 মার্কসের জন্য আসছিল, অনেকবার আসছে। স্পর্শ করবে যদি, আমি নেক্সট ক্লাসে এটাই করাইতে পারি, এটা সহ আরো 2-3টা প্রবলেম করাইতাম, যা করাই ফেললাম আজকে। ln ইজ ইকুয়াল টু a m স্কয়ার হয়। ln ইজ ইকুয়াল টু কি হবে? a m স্কয়ার হয়। সো আসো সরল লেখা কি, চলো আমরা একটু দেখি। সরল লেখাটা হচ্ছে কি, দেখো সরল লেখা হচ্ছে lx প্লাস my প্লাস n ইজ ইকুয়াল টু 0। সরল লেখাটাকে আমরা কোন আকৃতিতে নিব? y ইজ ইকুয়াল টু mx প্লাস c আকৃতিতে নিব, রাইট? আচ্ছা, এখন ওইটা আকৃতিতে নেই, তাহলে my ইজ ইকুয়াল টু মাইনাস lx মাইনাস n। দ্যাট মিন্স y ইজ ইকুয়াল টু কি আসতেছে বলো তো? তো y ইজ ইকুয়াল টু আসতেছে, হ্যাঁ, y ইজ ইকুয়াল টু আসতেছে মাইনাস l বাই m ইন্টু x মাইনাস n বাই m। তাহলে বলো তো তোমার ঢালটা কত? এটাই তোমার ঢাল না? এটাই তোমার ঢাল। আবার এইটাই তোমার c এর মান না? দেখো তো, এটাই তোমার c না? এর মানে m এর মান তোমার c। আচ্ছা, এবার পরাবৃত্তের সমীকরণে যাও। পরাবৃত্ত কি? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। আচ্ছা, এখন বলো তো স্পর্শক হওয়ার শর্ত কি? স্পর্শক হওয়ার শর্ত, আমরা শর্তটা কি জানি? শর্ত তো c ইজ ইকুয়াল টু a বাই m হতে হবে। তাহলে আমার c এর জায়গায় কত আছে বলো তো? c এর জায়গায় কত আছে নাদিম বলো? মাইনাস n বাই m। মাইনাস n বাই m বসায় দাও। a এর জায়গায় কত আছে? a আছে। m এর জায়গায় কত আছে? ঢালের জায়গায় কত আছে বলো? মাইনাস l বাই m। মাইনাস l বাই m। সো জাস্ট আর কিছুই না, তুমি জাস্ট উল্টে দাও। সো মাইনাস n বাই m, ওটা যদি উল্টে যায় তাহলে আসবে হচ্ছে গিয়ে am ডিভাইডেড বাই মাইনাস l, রাইট? এবার ক্রস মাল্টিপ্লিকেশন, মাইনাস মাইনাস কেটে দাও, ক্রস মাল্টিপ্লিকেশন করলে l গিয়ে n এর সাথে গুণ হবে, এটা গিয়ে এটার সাথে গুণ হবে, তাহলে কি হবে? nl ইজ ইকুয়াল টু am স্কয়ার। প্রমাণ কিন্তু হয়ে গেছে, দেখো শর্ট 2 লাইনের একটা অঙ্ক। জাস্ট c ইজ ইকুয়াল টু a বাই m এর শর্তটা অ্যাপ্লাই করলাম, প্রবলেমটা সলভ হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছো এই প্রবলেমটা, একদম 2 লাইনের একটা প্রবলেম। ওকে, আচ্ছা, সো এরকম আরো 2-3টা স্পর্শক রিলেটেড প্রবলেম আছে। আজকে যেহেতু রাত হয়ে গেছে আমি আর বেশি পড়লাম না। নেক্সট 2-3টা প্রবলেম নেক্সট ক্লাসে দেখাই দিব, দেখাই দিয়ে আমরা এরপরে পবিত্র আলোচনা চলে যাবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? আমাদের হয়তোবা আর 10 দিনের মধ্যে, মানে নেক্সট উইকের মধ্যেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর এই উইকে কিন্তু আমাদের ক্লাসগুলো কিন্তু 3 দিন করে হবে, মানে মঙ্গলবারও হবে, বৃহস্পতিবারও হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন থেকে পুরো অক্টোবর মাসে এইটাই হবে, মানে উইকে 3টা করে ক্লাস হবে। তাহলে তোমাদের সেকেন্ড পেপার পার্ট 2 আমি একটু আগে রাখতে পারবো। আর নভেম্বর থেকে সম্ভবত তোমাদের টানা এক্সাম চলবে। ফার্স্ট পেপারটা একটু রিভিউ এক্সাম হবে। ফার্স্ট পেপার অনেকে আমাকে আজকে মেসেজ দিয়ে বলে, একজন বলে যে ভুলে যাচ্ছ ফার্স্ট পেপারের অনেক কিছু, ফার্স্ট পেপারে অনেক কিছু অনেকদিন ধরে গ্যাপ হয়ে গেছে, ভুলে যাচ্ছ, তো ওগুলোর উপর এক্সাম হবে। তো এগুলো অ্যানাউন্সমেন্ট আমি পরে দিব, ঠিক আছে? তো আজকে ক্লাস এই পর্যন্তই থাকুক। তো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।